ওয়েলকাম এভরিওয়ান। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে আমি তোমাদেরকে পর্ষদের টেস্ট পেপার সলভ করে দেব, ঠিক আছে? পর্ষদ টেস্ট পেপার 2025 মাধ্যমিক ক্লাস 10 পর্ষদ টেস্ট পেপার 2025 স্কুল টেস্ট পেপার, যেটা তোমরা স্কুল থেকে ফ্রিতে পেয়েছো। এই টেস্ট পেপারই কিন্তু শেষ কথা মাধ্যমিকের জন্য। এই টেস্ট পেপার তোমরা প্রত্যেকটা বিষয়, সেটা বাংলা, ইংরেজি, ঠিক আছে, অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সবগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়বে, বা যাদের ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা রয়েছে, ঠিক আছে, এই টেস্ট পেপার তোমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে সলভ করবে। এই টেস্ট পেপার কিন্তু তোমাদের জন্য একটা ব্রহ্মাস্ত্র, এবং এই টেস্ট পেপার আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি, ঠিক আছে? তো পর্ষদের টেস্ট পেপার আজকে আমি সলভ করে দেবো, এবং আমি লাইফ সায়েন্সে দেখো পর্ষদের টেস্ট পেপারে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ভালো লাগে আমার যে বিষয়টা, এখানে এমসিকিউ এসিকিউ যত শর্ট প্রশ্ন আছে সব উত্তর করে দেওয়া রয়েছে, ঠিক আছে? উত্তর না করে দেওয়া থাকলেও আমরা করে দিতাম। আমি যেরকম তোমাদেরকে এবিটিএ সলভ করে দিয়েছি, ঠিক আছে, টেস্ট পেপার, গোটা এবিটিএ টেস্ট পেপার আমি তোমাদেরকে কিন্তু মাধ্যমিক একদম সম্পূর্ণ বিনামূল্যে কমপ্লিট করে দিয়েছি। তো যাই হোক, এক্ষেত্রে আমরা 2 মান 5 মান গুলো পড়বো, আর এমসিকিউ এসিকিউ গুলো করেই দেওয়া আছে উত্তর, ওগুলো করে সময় নষ্ট করে, মানে ওগুলো করলে ভিডিওর লেন্থ আরো বড় হবে, ঠিক আছে? তো এখানে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে সম্পূর্ণ পেপার সলভ করে দিচ্ছি, এবং আজকে আমি লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞানের 6টা পেপার সলভ করব। পেজ নাম্বার 311, পেজ নাম্বার 314, পেজ নাম্বার 318, পেজ নাম্বার 320, পেজ নাম্বার 323 এবং পেজ নাম্বার হচ্ছে 330। ভিডিওটা অনেকটাই বড় হবে, যাদের যে পেজ দরকার সেই পেজের আমি 2 মান 5 মান প্রশ্নগুলো একটু মুখে মুখে আলোচনা করে দেবো, যাতে তোমাদের সুবিধা হয়। বইতে তোমরা সব উত্তরই পেয়ে যাবে, তাও যাতে উত্তরগুলো যাতে সহজে পেয়ে যাও, সেই জন্য আমি উত্তরগুলো আলোচনা করে দেবো, ঠিক আছে? এবং বেশিরভাগ ক্ষেত্রে তোমরা এখনো হাতে টেস্ট পেপার পাওনি, ঠিক আছে? এবং আমাদের এখানে স্কুলে কিন্তু এখনো টেস্ট পেপার এসে পৌঁছায়নি, হয়তো মঙ্গল বুধবারের দিকে সকলে পেয়ে যাবে, কিন্তু তার আগেই এক্সক্লুসিভ তোমাদের জন্য কিন্তু আমি টেস্ট পেপার সলভের ভিডিও নিয়ে চলে এসেছি, ঠিক আছে? তো এখন থেকেই তোমরা কিন্তু প্রস্তুতি শুরু করে দাও। তো আজকে আমি এবিটিএ টেস্ট পেপার, লাইফ সায়েন্স, পর্ষদের টেস্ট পেপার, দেখো WBPSC মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার সমাধান 2025 শুরু করছি। তো 6টা পেপার আজকে আমি সলভ করে যাব। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও, ঠিক আছে? এবং ইতিমধ্যে যারা যারা হচ্ছে মাধ্যমিক সুপার ক্র্যাশ কোর্সটি নিতে চাইছো, দেখো ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? এবারে দেখো আমি শুরু করছি। তাহলে আমাদের প্রথম যে পেজটা রয়েছে, ঠিক আছে, প্রথম পেজ হচ্ছে পেজ নাম্বার 311, পেজ নাম্বার 311। তো দেখো WBPSC ক্লাস 10 মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার, এটা হচ্ছে লাইফ সায়েন্স, পেজ নম্বর 311। তো দেখো এমসিকিউ এসিকিউ গুলোর উত্তর করে দেওয়া রয়েছে, ঠিক আছে? আমি তাও এই পেপারটার উত্তরগুলো আরেকবার বলে দিচ্ছি। দেখো সঠিক জোর কি হবে? অক্সিন অগ্রস্ত প্রকটতা, ঠিক আছে? প্রাণী হরমোন সংক্রান্ত নিচের কোন বাক্যটি সঠিক? কি হবে এটা? দেখো এটা অবশ্যই হবে কি, হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। এবার ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলে লিখতে হবে। দেখো অপটিক স্নায়ু কি হবে? চোখে থাকে, তাহলে এটা হবে সংজ্ঞাবাহ স্নায়ু, তাহলে কি হবে? দেখো A2, ঠিক আছে, এটা হবে A2। তারপরে দেখো স্পাইনাল অ্যাক্সেসরি এবং ভেগাস হচ্ছে মিশ্র, ভেগাস হচ্ছে C1 এবং স্পাইনাল অ্যাক্সেসরি হবে হচ্ছে আজ্ঞাবহ, তাহলে এটা হবে উত্তর A2 B3 C1, অপশন হচ্ছে খ, ঠিক আছে? নেক্সট দেখো মাইটোসিস কোষ বিভাজনের কোন দশা? এগুলো এবিটিএ টেস্ট পেপারের সময় এই প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে। নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসকেও অবলুপ্ত হতে দেখা যায়। দেখো অবলুপ্ত হয়ে যায়, তাহলে এটা কি হবে? প্রোফেজ, ঠিক আছে? ইতর পরাগযোগের কোনটি বৈশিষ্ট্য? অবশ্যই হবে পরাগরেণুর অপচয় বেশি হয়। ক্রোমোজোমের কোনটি ঠিক মাঝখানে বা যে কোনো এক প্রান্তে থাকতে পারে? সেটা সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার যদি মাঝখানে থাকে আমরা মেটাসেন্ট্রিক বলি, ঠিক আছে? দেখো কালো এবং অমসৃণ, কালো এবং অমসৃণের ক্ষেত্রে আমরা কি দেখবো? সামনে বড় হাতের বি, এবং অমসৃণের জন্য আমরা দেখবো সামনে বড় হাতের আর। দেখো এটা হচ্ছে অপশানে কালো অমসৃণ, ঠিক আছে? তো এই উত্তরগুলো সব করেই দেওয়া রয়েছে, এবং যদি উত্তর করে না দেওয়া থাকতো আমি তোমাদেরকে সলভ করে দিতাম। দেখো এই যে যখন তোমরা টেস্ট পেপার হাতে পাবে, চিন্তা করবে না, 1 সপ্তাহের মধ্যে তোমরা পেয়ে যাবে সকলেই টেস্ট পেপার হাতে। তো দেখবে এই যে এখানে কিন্তু উত্তরগুলো করে দেওয়া রয়েছে, ঠিক আছে? পেজের শেষে দেখবে যেগুলো এমসিকিউ এসিকিউ রয়েছে সব উত্তর করে দেওয়া রয়েছে। দেখো এখানে যদি আমি দেখি নেক্সট স্কুল, প্রত্যেকটা, এটা শুধু লাইফ সায়েন্স নয়, প্রত্যেকটা বিষয়েরই কিন্তু উত্তর করে দেওয়া রয়েছে এমসিকিউ এসিকিউগুলো। তো আমি বড় প্রশ্নে সরাসরি চলে যাব, ঠিক আছে? তো দেখো এখানে যেটা লাইফ সায়েন্সের পেজ নাম্বার 311, এখানে তোমার হচ্ছে 2 এর প্রশ্ন এবং 5 এর প্রশ্নে চলে যাচ্ছি।
দুয়ের প্রশ্নগুলো স্ক্রিনে আমি তুলে ধরছি। দেখো প্রথমে কি রয়েছে, এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো আমি সাজেশনও তোমাদেরকে দিয়েছিলাম। এরকম কতগুলো উদাহরণ দেওয়া থাকবে। যেমন ধরো লজ্জাপতি গাছের পাতা কি হবে, লজ্জাপতি গাছের পাতা আমরা জানি সিসমোনাস্টি, ঠিক আছে। সূর্য শিশির গাছের রোম পতঙ্গের দিকে বেঁকে যায়, কেমোনাস্টি। ভলভক্স আলো পুষ্পের দিকে এগিয়ে যায়, এটা হবে আলো বলছে এবং এগিয়ে যায়, তাহলে কি হবে ফটোট্যাকটিক। সূর্যোদয়ের সময় সূর্যমুখী ফুল ফোটে, এটা হবে ফটোনেস্টি। তাহলে এই চারটা শব্দ লিখলে কিন্তু 2 নম্বর পেয়ে যাচ্ছ। নেক্সট দেখো কি বলেছে, ডায়াবেটিস ইনসিপিটাস মেলিটাস। সাজেশনটা কিন্তু হুবহু কমন আমাদের চ্যানেলে মাধ্যমিকে যে সাজেশন আপলোড করা রয়েছে অপ্রতিরোধ্য, প্রতি বছরের মতো কিন্তু এই বছরও তোমরা কমন পাবে এবং 100% কমনের অপ্রতিরোধ রেকর্ড কিন্তু অব্যাহত, ঠিক আছে। যারা যারা সাজেশনটি মিস করেছো এই ভিডিও শেষে স্ক্রিনে পেয়ে যাবে। এবং যারা যারা মাধ্যমিক ক্র্যাশ কোর্সে যুক্ত হওনি, সরাসরি দেখো ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। তো দেখো ডায়াবেটিস ইনসিপিটাসের কারণ কি, এডিএইচ এর কম ক্ষরণ, আর মেলিটাস হচ্ছে ইনসুলিনের কম ক্ষরণ। একটা লক্ষণ দিয়ে দিবে ডায়াবেটিস ইনসিপিটাসে কি হয়, লঘুমূত্র, ঘন ঘন মূত্র ত্যাগ। আর ডায়াবেটিস মেলিটাসে রক্তে বা মূত্রে শর্করার পরিমাণ বেড়ে যায়, ঠিক আছে, রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় যেহেতু ইনসুলিনের অভাবে হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো আবার উদাহরণ দেওয়া রয়েছে, কোনটি সহজাত এবং কোনটি অর্জিত বলতে হবে। 3 নম্বর কোশ্চেন, উজ্জ্বল আলোতে চোখের পাতা বন্ধ হয়ে যাওয়া সহজাত। তারপরে কি হচ্ছে, শিশুর আবৃত্তি বলা, এটা অভ্যাসগত বা অর্জিত। খাবারের গন্ধে লালাক্ষরণ, এটা হবে সহজাত। সাঁতার কাটা, এটা হবে অভ্যাসগত। নেক্সট 4 নম্বর কোশ্চেন, মানব দেহে রক্ত সংবহন তন্ত্র এবং মৌল বিপাকীয় হাড়ের উপর থাইরক্সিনের প্রভাব। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, আমি বারবার তোমাদেরকে বলে দিয়েছিলাম। মৌল বিপাকীয় হাড়, এটা হবে হচ্ছে তোমার থাইরক্সিন। এখানে লিখবে থাইরক্সিন দেহের অক্সিজেন উৎপাদন, ঠিক আছে, দেহের অক্সিজেনের ব্যবহার এবং তাপ উৎপাদনের মাধ্যমে বিএমআর কে বাড়িয়ে দেয়। এই জন্য বেসাল মেটাবলিক রেট, দেহের তাপ উৎপাদন এবং অক্সিজেনের ব্যবহার নিয়ন্ত্রণ করে থাইরক্সিন বিএমআর এর হ্রাস বৃদ্ধি ঘটায় বা বিএমআর কে বাড়িয়ে তোলে। এই জন্য থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলে, ঠিক আছে। নেক্সট কি বলেছে দেখো, রক্ত সংবহন তন্ত্রের উপর প্রভাব কি, রক্ত সংবহন তন্ত্র লিখবে থাইরক্সিন হরমোন লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে, হৃদস্পন্দনের হার বাড়ায়, রক্তচাপ বাড়ায়, ঠিক আছে। নেক্সট, ইন্টারফেস দশা না ঘটলে কি কি সমস্যা হবে বলে তুমি মনে করো। সিম্পল ইজি কোশ্চেন। ইন্টারফেস দশায় কি কি হয়, জীবন দশায় ইন্টারফেস দশাটা বেসিক্যালি কি হয় আমরা জানি, ইন্টারফেস দশায় কোনো বিভাজন হয় না, এই টাইমে বিভাজনের প্রস্তুতি চলে। তো ইন্টারফেস দশা না ঘটলে কি হবে, আমরা জানি জীবন দশায় আরএনএ তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। এস দশায় ডিএনএ তৈরি হয়, ডিএনএ সংশ্লেষ হয়, ঠিক আছে। বিভিন্ন কোষ অঙ্গনগুলো ডবল হয় G2 দশায়। তো এই সমস্ত জিনিসগুলো হবে না, প্রোটিন তৈরি হবে না, আরএনএ তৈরি হবে না, ডিএনএ তৈরি হবে না, কোষ অঙ্গাণুগুলোর দ্বিতীয়করণ হবে না, এর ফলে কোষ বিভাজন হবে না, এর ফলে কোষ বিভাজন ব্যর্থ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে দেখো কনসেপ্ট খাটে লিখতে হবে, জানো সবই। তো এইভাবে কিন্তু মাধ্যমিকে কনসেপ্ট ওয়াইজ ঘুরে প্রশ্ন থাকে, ঠিক আছে। নেক্সট দেখো জীবন দশার বৈশিষ্ট্য, একটু বললাম আরএনএ তৈরি হয়, হিস্টোন প্রোটিন তৈরি হয়, ঠিক আছে। তারপরে 4টা উদাহরণ দেওয়া রয়েছে, এরা কিসের সাহায্যে অঙ্গযোজনন সম্পন্ন করে। রাঙা আলু কার সাহায্যে অঙ্গযোজনন করে। সবসময় মাথায় রাখতে হবে নর্মাল যে আলুটা সেটা কিন্তু ভূনিম্নস্থ কাণ্ড, যেটাকে আমরা স্ফীতকন্দ বলি, আর রাঙা আলু বা লাল আলুটা আসলে মূল। তাহলে রাঙা আলু কার সাহায্যে অঙ্গযোজনন করে, মূলের সাহায্যে। পাথরকুচি পাতা। আদা হচ্ছে ভূনিম্নস্থ কাণ্ড, এটাকে বলে গ্রন্থিকন্দ বা রাইজোম, ঠিক আছে। আদাটাকে আমরা বলবো গ্রন্থিকন্দ বা রাইজোম, ঠিক আছে। আদাকে আমরা বলবো গ্রন্থিকন্দ বা রাইজোম। নেক্সট কচুরিপানা খর্বধাবক। তারপরে দেখো কি বলেছে, মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় একটি ক্রসের সাহায্যে দেখাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আমরা কি করব, দেখো 44 প্লাস XY, এটা হচ্ছে পিতা, আর এটা হচ্ছে 44 প্লাস XX, এটা হচ্ছে কি মাতা। তাহলে এটা হচ্ছে পি জনু। তাহলে সিম্পল কি হবে, এখান থেকে 22 প্লাস X এবং 22 প্লাস Y গ্যামেট উৎপন্ন হবে বা শুক্রাণু, আর এখানে উৎপন্ন হবে 22 প্লাস X এবং 22 প্লাস X, ঠিক আছে, ডিম্বাণু। তো এখানে আলাদা রকমের গ্যামেট 22 প্লাস X এবং 22 প্লাস Y উৎপন্ন হয়, সেই জন্য পুরুষদেরকে আমরা বলি হেটেরোগ্যামেট, আর মহিলাদের ক্ষেত্রে একই রকম গ্যামেট 22 প্লাস X 22 প্লাস X উৎপন্ন হয়, তাই মহিলারা হলো হোমোগ্যামেট। তাহলে কি হবে দেখো, এই 22 প্লাস X শুক্রাণু যখন 22 প্লাস
এক্স ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে তখন 44 প্লাস এক্স এক্স, যেটা হচ্ছে কন্যা সন্তান। ঠিক আছে, এই যে এটা হবে কন্যা সন্তান। আর যখন 22 প্লাস ওয়াই শুক্রাণু যখন 22 প্লাস এক্স ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে তখন 44 প্লাস এক্স ওয়াই, এটা হলো পুত্র সন্তান। ঠিক আছে, এটা হবে পুত্র সন্তান। হয়ে গেল। অর্থাৎ লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকায় প্রধান, ওয়াই ক্রোমোজোমের ভূমিকায় প্রধান। ঠিক আছে, কারণ ওয়াই ক্রোমোজোমে এস আর ওয়াই জিন থাকে যেটা টিডিএফ উৎপন্ন করে, টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর, যদি ভ্রূণের শুক্রাশয় উৎপন্ন করে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, জিনোটাইপ গুলি ফিনোটাইপ কি হবে। দেখো সামনে বড় হাতে, আমি স্ক্রিনে প্রশ্নটা তুলে ধরছি, সামনে বড় হাতের ওয়াই, তারপরে দেখো এটার জিনোটাইপ গুলো কি কি হবে। এখানে 4টা জিনোটাইপ বলা আছে, এই জিনোটাইপ গুলোর ফিনোটাইপ কি হবে। প্রথমে কি আছে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এটাকে সামনে কি আছে, হলুদ, এটা গোল সংকর। ঠিক আছে, এটা হলুদ গোল। তারপরে কি আছে, বড় হাতের ওয়াই বড় হাতের ওয়াই বড় হাতের আর বড় হাতের আর। তাহলে সামনে কি আছে, বড় হাতের সবসময় সামনে দেখবো, সামনে কি আছে বড় হাতের ওয়াই, তাহলে হলুদ। আর এটা সামনে কি আছে ছোট হাতের আর, এটা হবে কুঞ্চিত। তারপরে কি আছে দেখো, ছোট হাতের ওয়াই ছোট হাতের ওয়াই বড় হাতের আর বড় হাতের আর, সামনে ছোট হাতের ওয়াই আছে, তারপরে সবুজ, আর সামনে বড় হাতের আর আছে গোল, তাহলে এটা হবে সবুজ গোল। তারপরে কি আছে, ছোট হাতের ওয়াই ছোট হাতের ওয়াই ছোট হাতের আর ছোট হাতের আর, তাহলে এটা সামনে ছোট হাতের ওয়াই আছে, তাহলে কি হবে সবুজ, আর সামনে ছোট হাতের আর আছে কুঞ্চিত, তাহলে এটা হলুদ গোল, এটা হলুদ কুঞ্চিত, এটা সবুজ গোল, এটা সবুজ কুঞ্চিত। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো 10 নম্বর কোশ্চেন, বাবা বর্ণান্ধ এবং মা স্বাভাবিক হলে ছেলে মেয়েদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে। দেখো বাবা বর্ণান্ধ আর মা সম্পূর্ণ স্বাভাবিক, মাকে কিন্তু বাহক বলেনি, সম্পূর্ণ স্বাভাবিক বলে দিয়েছে। তাহলে বাবা বর্ণান্ধ মানে কি, এক্স ছোট হাতের সি ওয়াই, এটা হচ্ছে বাবার জিনোটাইপ বর্ণান্ধ বাবা। আর মা কি বলেছে, সম্পূর্ণ স্বাভাবিক, তাহলে মা কি হবে, এক্স বড় হাতের সি এক্স বড় হাতের সি। বর্ণান্ধতার ক্ষেত্রে যেহেতু বড় হাতের সি ছোট হাতের সি বোঝা যায় না, সেজন্য একটা প্লাস চিহ্ন ব্যবহার করা হয়, এটা তোমরা সকলেই জানো। তাহলে এটা কি পি জনু। তাহলে এখান থেকে আমরা কি গ্যামেট পাবো, এক্স ছোট হাতের সি আর ওয়াই, আর এখান থেকে আমরা পাবো এক্স বড় হাতের সি এক্স বড় হাতের সি। তাহলে অতএব F1 জনুর চেকার বোর্ড। এবার আমরা যদি F1 জনুর চেকার বোর্ড করে দেখি তাহলে কি হবে, দেখো এদিকে মেল গ্যামেটটা বসাবো, এক্স ছোট হাতের সি ওয়াই, আর এখানে এক্স বড় হাতের সি এক্স বড় হাতের সি। তাহলে এবার কি বেরোবে দেখো, একটা কন্যা বাহক হচ্ছে, একটা পুত্র পুরোপুরি স্বাভাবিক, আরেকটা কন্যাও বাহক, আরেকটা কন্যা পুরোপুরি স্বাভাবিক, আরেকটা পুত্র পুরোপুরি স্বাভাবিক। তাহলে কি হলো, দুটো কন্যা বাহক হলো এবং দুটো পুত্র স্বাভাবিক, তাহলে কোনো কন্যা বা কোনো পুত্র কিন্তু বর্ণান্ধ হয়নি। ঠিক আছে, তাহলে এখানে কোশ্চেনটা কি বলেছে, বাবা বাহক, বাবা আক্রান্ত, বাবা বর্ণান্ধ এবং মা সম্পূর্ণ স্বাভাবিক হলে ছেলে মেয়েদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে। তাহলে অতএব বর্ণান্ধ কত পার্সেন্ট হবে, বর্ণান্ধ হবে 0%, কেউই কিন্তু আক্রান্ত হয়নি। ঠিক আছে, এইভাবে যে কোনো কন্ডিশন দিক তোমরা কিন্তু করবে। দেখো তারপরে নেক্সট প্রশ্ন রয়েছে, জীবের একটি সহজাত বৈশিষ্ট্য হলো অত্যাধিক হারে বংশবৃদ্ধি করা, এর ফলে জীবের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। এটা ডারউইন বলে গেছে, আমরা সকলেই জানি। দুটি উদাহরণ, এটা আমরা সকলেই জানি, সালমন মাছ। ঠিক আছে, সালমন মাছ হচ্ছে 3 কোটি ডিম পারে। ঠিক আছে, এটা লিখতে পারো সালমন মাছ, সালমন মাছ হচ্ছে 3 কোটি ডিম পারে। এছাড়া ঝিনুক, ঝিনুক একসাথে পায় তোমার 12 কোটি ডিম্বাণু উৎপন্ন করে। এছাড়া হাতি রয়েছে, এই টাইপের উদাহরণগুলো এখানে হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, সমস্যা সমাধানের শিম্পাঞ্জি, এটা সকলে জানো, তোমার হচ্ছে পাথরকে হচ্ছে হাতুড়ির মতো ব্যবহার করে বাদামের খোসা ছাড়ায়, কোন রোগে আক্রান্ত হলে নিজেরাই ভেষজ উদ্ভিদ খুঁজে আনে।
তারপরে গাছের ডাল ঝাড়িয়ে সব পাতাগুলো ছিঁড়ে ফেলে উই ঢিপি ভেঙে উই পোকা সংগ্রহ করে, ওই ডালটাকে ফিশিং টুল বলে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো তারপরে কি বলেছে, প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো? 13 নম্বর কোশ্চেন। এটা একদমই সহজ। ডারউইন বলেছে কি, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল ভেদ, অর্থাৎ যারা ভেদ বা প্রকরণ ঘটাতে পারবে, অনুকূল ভেদ সম্বন্ধিত জীবেরা অন্যান্যদের সঙ্গে প্রতিযোগিতায় অধিক সুযোগ সুবিধা ভোগ করে। অর্থাৎ যারা প্রতিকূল পরিবেশে যারা নিজেদের মধ্যে ভেদ ঘটাতে পারে, যারা নিজেদের মধ্যে প্রকরণ ঘটাতে পারে, তারাই টিকে থাকে, তারা প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়। আর যাদের ভেদ দেখা যাবে না, তারা পরাজিত সৈনিকের মতো অবলুপ্ত হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট তারপরে কি বলেছে, দেখো অ্যাজমা হাঁপানির কারণ ধোয়া ধুলো ব্রঙ্কাইটিস, এগুলো তো সকলেই জানো। হাঁপানি হচ্ছে ধোয়া ধুলো হবে, পরাগরেণু হবে, ব্রঙ্কাইটিসও তাই। তারপরে হচ্ছে তোমার বায়ু দূষণের ফলে হয়, ধূমপায়ীদের হয়, এছাড়া দমকল কর্মী ঝালাই কর্মীদের ব্রঙ্কাইটিস হয়। তো এই জিনিসগুলো হচ্ছে বহিরাগত প্রজাতি, বহুবার আমি বলেছি, ল্যান্টানা কামেরা, ঠিক আছে, কচুরি পানা রয়েছে, তেলাপিয়া রয়েছে, এই জিনিসগুলো তোমরা সকলেই পারবে। আচ্ছা দেখো, ইন্দো বার্মা হটস্পটে একটি এন্ডেমিক উদ্ভিদ এবং এন্ডেমিক হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো। আচ্ছা, ইন্দো বার্মাতে দেখো এন্ডেমিক উদ্ভিদ বলতে কি রয়েছে, এন্ডেমিক উদ্ভিদ বিভিন্ন অর্কিড রয়েছে, এছাড়া ভ্যাটেরিয়া রয়েছে, ভ্যাটেরিয়া ইন্ডিকা, এটা লিখে নাও, এটা এক প্রকারের সাদা রঙের ফুল হয়, ভ্যাটেরিয়া ইন্ডিকা। এছাড়া প্রাণীদের মধ্যে ফিশিং ক্যাট রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার তারপরে হচ্ছে নেক্সট দেখো কি বলেছে, এটা তো হলো নিচের সংরক্ষিত জীবের নাম লেখো। গির জাতীয় উদ্যান, এশিয়াটিক লায়ন বা সিংহ হবে। তারপরে দেখো কি বলেছে, করবেটে বাঘ হবে, বেথুয়াডহরিতে হরিণ। ঠিক আছে, তারপরে হচ্ছে মানুষ বায়োস্ফিয়ার হিসাবে কি হবে, মানুষে হচ্ছে তোমার এক সিংহ গন্ডার হবে। ঠিক আছে, নেক্সট একটা সরল প্রতিবর্ত চাপ এবং মেটাফেসিসটা তোমাদেরকে বারবার বলেছি, ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমরা অক্ষিগোলক এবং প্রতিবর্ত চাপ করে নেবে, এই দুটো ছবি করলেই হবে। আর যাদের ফার্স্ট চ্যাপ্টারের অক্ষিগোলক এবং প্রতিবর্ত চাপের ছবি কঠিন মনে হচ্ছে, তোমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে মেটাফেজ অ্যানাফেজ করবে, তাহলেই হবে। ঠিক আছে, যাদের অক্ষিগোলক প্রতিবর্ত চাপ কঠিন মনে হচ্ছে, তোমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে মেটাফেজ অ্যানাফেজের ছবি করে নেবে, হয়ে যাবে। আচ্ছা নেক্সট তারপরে দেখো কি বলেছে, অজনজনন জনজনের পার্থক্যগুলো তোমরা সকলেই পারবে। অজনজননে একটা জনিত্রী জীব লাগে, জনজনে দুটো। ঠিক আছে, গ্যামেট উৎপাদন, কোষ বিভাজন। অজনজননে গ্যামেট উৎপন্ন হয় না, রেণু উৎপাদন হয়। এবং অজনজননে শুধু মাইটোসিস হয়। এবং যৌনজননের একক হলো গ্যামেট উৎপন্ন হবে, পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট। এবং এখানে মাইটোসিস মিওসিস দুটোই হয়, মাইটোসিসও হবে, মিওসিসও হবে। তারপরে কি বলেছে, অপত্য জীবের প্রকৃতি অজনজননে হুবহু একই রকম হয়, কোনো নতুন বৈশিষ্ট্য দেখা যায় না। এবং যৌনজননে অপত্য জীবে জনিত্রী জীবের থেকে আলাদা হয়, নতুন বৈশিষ্ট্য দেখা যায়। নেক্সট দেখো বড় প্রশ্ন, বহিঃকোষী জীবেদের বৃদ্ধির পর্যায়ে কোষ বিভাজন, এটা মাইটোসিস কোষ বিভাজন হয়, কোষের আকার বৃদ্ধি। ঠিক আছে, কোষীয় বিভেদন মানে বৃদ্ধির যে পর্যায়ে তোমার বিভিন্ন অঙ্গ তৈরি হবে, অঙ্গ কলা তৈরি হয়, সেটাকে আমরা কি বলি, বিভেদন। তো এই জিনিসগুলো তোমরা বইতেই সব পেয়ে যাবে। অনুবিস্তারণের রেখাচিত্র, প্রথমে কোষ, কলা বা মুকুল নির্বাচন করা হয়, যেটাকে আমরা কি বলি, এক্সপ্ল্যান্ট। তারপরে উপযুক্ত কর্ষণ মাধ্যমে এগার অক্সিন সাইটোকাইনিন এগুলোর বৃদ্ধি ঘটানো হয়। তারপরে কি তৈরি হয়, ক্যালাস। মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টারে টপিক ওয়াইজ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, যেগুলো তোমরা বিপুল পরিমাণে পছন্দ করেছো। ঠিক আছে, চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, মাধ্যমিকের সমস্ত ভিডিও তোমরা এখানে পাবে, সেজন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। তো দেখো এক্সপ্ল্যান্ট, ক্যালাসের বৃদ্ধি ঘটালে কি পাবো, এমব্রয়েডের বৃদ্ধি ঘটালে কি পাওয়া যাবে, প্ল্যান্টলেট। ঠিক আছে, আমি জাস্ট বড় প্রশ্নগুলো একটু আলোচনা করে দিচ্ছি, এগুলো তোমরা বইতেই পেয়ে যাবে। যে প্রশ্নগুলো আছে আমি এগুলো আর বিশেষ বলছি না, যেমন গিনিপিগের এক সংকর জনন দিয়েছে। ঠিক আছে, গিনিপিগের এক সংকর জননের চেকার পর তোমরা সকলেই পারবে। ফিনোটাইপ অনুপাত 3:1 হবে, জিনোটাইপ অনুপাত 1:2:1 হবে। তারপরে রয়েছে একজন হিমোফিলিয়ার বাহক স্ত্রীর সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে F1 জনিত হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত %? এই টাইপের ছকগুলো কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। ওখানে বলে দেওয়া আছে হিমোফিলিয়ার ক্ষেত্রে স্ত্রী বাহক এবং পুরুষ স্বাভাবিক, তাহলে কি বাহক স্ত্রী ক্রস স্বাভাবিক পুরুষ, তাহলে বাহক স্ত্রী কি হবে, একটা বড় হাতের H আর একটা ছোট হাতের H, আর স্বাভাবিক পুরুষ X এর মাথায় বড় হাতের H আর Y, তাহলে এটা আমাদের P জনু। তাহলে এখান থেকে আমরা পাবো X বড় হাতের H
আর এক্স ছোট হাতের এইচ, আর এখান থেকে আমরা পাবো এক্স বড় হাতের এইচ আর হচ্ছে ওয়াই। ঠিক আছে, এক্স বড় হাতের এইচ ওয়াই। তাহলে এবার দেখো অতএব F1 জন্য চেকার বোর্ড, সিম্পল চেকার বোর্ড করবে। আচ্ছা, এদিকে আমরা মেল ফিমেল গ্যামেট গুলো দেখবো, এদিকে মেল এদিকে ফিমেল গ্যামেট গুলো আমি দিয়ে দিচ্ছি। এদিকে মেল গ্যামেট দিলে কি হবে, এক্স বড় হাতের এইচ ওয়াই, এখানে হবে এক্স বড় হাতের এইচ এক্স ছোট হাতের এইচ। তাহলে এখানে দেখো এখানে একটা কন্যা পুরোপুরি স্বাভাবিক, একটা পুত্র পুরোপুরি স্বাভাবিক। ঠিক আছে, একটা কন্যা বাহক আর একটা পুত্র আক্রান্ত। তাহলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এখানে ছেলে মেয়ে মিলিয়ে সব মিলিয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হচ্ছে 25%। সেম কোশ্চেনে যদি বলতো কত শতাংশ পুত্র আক্রান্ত হবে, তাহলে দেখো দুটা পুত্রের মধ্যে একটা আক্রান্ত, তাহলে 50% হতো। এবং এখানে যদি বলা হতো কত শতাংশ কন্যা আক্রান্ত হবে, তাহলে 0% হবে। হিমোফিলিয়া বর্ণাঢ্যতা নিয়ে আমার ডিটেলস ক্লাস চ্যানেলে দেওয়া রয়েছে, প্লেলিস্ট ভিজিট করে দেখে নেবে। আচ্ছা, তাহলে সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকায় মুখ্য, একটু আগে যে ক্রসটা দেখালাম সেটা করবে। ঠিক আছে, সেম ক্রস করবে, 44 a প্লাস এক্স এক্স ক্রস 44 a প্লাস এক্স ওয়াই ক্রসটা করলেই হয়ে যাবে। তারপরে দেখো এগুলো তো হয়ে গেল। ডারউইনের মতবাদ তোমরা ভালো করে পড়ে নেবে, উত্তরাধিকারের বংশবৃদ্ধি প্রকরণ, যোগ্যতা পরিবর্তন, অভিব্যক্তিতে নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব। নিষ্ক্রিয় অঙ্গগুলি কি প্রমাণ করে, জীবদেহের যেসব অঙ্গ আমাদের অতীতে পূর্বপুরুষ দেহের দেহে সক্রিয় ছিল কিন্তু ক্রমাগত অব্যবহারের ফলে লুপ্তপ্রায় হয়ে গেছে, মানে বর্তমানে দাঁড়িয়ে অঙ্গটির প্রয়োজনীয়তা কমে গেছে। যেমন বানরের ক্ষেত্রে লেজ, মানুষের ক্ষেত্রে কক্সিস। ঠিক আছে, গিনিপিগের ক্ষেত্রে সিকাম, আমাদের ক্ষেত্রে হচ্ছে সেটা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এছাড়া মানুষের আরো রয়েছে তোমার নিকটিং পর্দা, ঠিক আছে, কান নাড়ানোর পেশি। তো এই জিনিসগুলো, উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ যদি থাকতো স্ট্যামিনোট, যেটাকে বন্ধা পুংকেশর বলা হয়, কালকাসুন্দা, পিষ্টিলোদ বন্ধা গর্ভকেশর, নারকেল শতমূলী, শল্কপত্র, পেঁয়াজ রসুন। তো এগুলো সব নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। তো যাই হোক, এখানে প্রাণী আছে। তারপরে দেখো উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের জন্য অভিযোজন ভীষণ ইম্পর্টেন্ট। এটা কুজে ফ্যাট থাকে, ফ্যাট বিশ্লিষ্ট জল উৎপন্ন করে। আর তারপরে বলতে পারো পাকস্থলিত ওয়াটার স্যাক থেকে প্রয়োজনকালে জল সরবরাহ করে। হেনলির লুপ বা বৃক্কনালিকা অত্যন্ত সুগঠিত, জলের পুনঃশোষণ বেশি করে হয়। হ্যাঁ, এছাড়া আরবিসি তো রয়েছে, আরবিসি প্রায় 240% পর্যন্ত প্রসারিত হয়। ফলে উট একসাথে অনেকগুলো জল পান করলেও আরবিসি ফেটে যায় না। আরবিসি ক্ষুদ্র ডিম্বাকার হয়, ডিহাইড্রেশন হ্রাস করে। আচ্ছা, তারপরে এখানে এগুলো তোমরা পারবে। একটা মৌচাকে, এটা তো ওয়াগেল নৃত্য, চক্রাকার নৃত্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানুষের ক্রিয়াকলাপের সঙ্গে নাইট্রোজেন চক্র এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, বিশ্ব উষ্ণায়ন। তাহলে এখানে তোমাকে ধরতে হবে নাইট্রোজেনের কোন অক্সাইডটা, N2O, নাইট্রাস অক্সাইড। এটা গ্রিন হাউস গ্যাস, পৃথিবী টেম্পারেচার বাড়াচ্ছে, বিশ্ব উষ্ণায়ন। মাটি দূষণ, নাইট্রেট জাতীয় সার ব্যবহার করার ফলে মাটি দূষণ ঘটছে, মানে নাইট্রোজেন জাতীয় সার প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, নদীর জলের অম্লীকরণ, এটাও তাই। নদীর জলের সঙ্গে তোমার অ্যাসিড বৃষ্টি, যেটা নাইট্রোজেনের এই অক্সাইডটা NO2, এর সাথে SO2 আছে, কিন্তু এখানে আমরা নাইট্রোজেনটা বলবো NO2। বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, যেটা অম্ল বৃষ্টি জলের সঙ্গে দূষিত করে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা পারবে। আর মানুষের বিলাসবহুল আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের অন্যতম কারণ ওই কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, এগুলো লিখতে হবে। তারপরে হচ্ছে এখানে, তারপরে দেখো 4.5 অথবা কোশ্চেন। এই কোশ্চেন গুলো পরীক্ষা খুবই আসে। আমি আমার সাজেশনও দিয়েছি, আমি যে সাজেশন করেছি দেখবে হুবহু যে সাজেশন অনেকে চুরি করে, সেই সাজেশন অনেকেই চুরি করে। তো যাই হোক, তো সাজেশন ভালো করে পড়বে। এখানে দেখো নিদ্রাহীনতা, রক্তচাপ বৃদ্ধি, বধিরতা কি হবে, শব্দ দূষণ, জলে মরা মাছ ভেসে ওঠা, এটা কি হবে, ইউট্রফিকেশন। রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা হ্রাস, বাঘের সংখ্যা হ্রাসের কারণ কি কি হতে পারে, দূষণ হবে। দূষণ এমন একটা কারণ যেটা তুমি সবগুলোর সঙ্গে দিতে পারবে, কুমিরের সংখ্যা হ্রাস আসুক বা একশৃঙ্গ গন্ডার বলুক, রেড পান্ডা বলুক, তো এটা দূষণ হবে। চোরা শিকার হবে। মানুষের শ্বাসকষ্টজনিত সমস্যা, এটা হাঁপানি হবে, ব্রঙ্কাইটিস। পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস, এটা বায়ু দূষণ। বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন হবে। নেক্সট দেখো জীববৈচিত্র্যের হ্রাসের কারণ, চোরা শিকার, অরণ্য ধ্বংস, দূষণ, এগুলো ইজি আছে। জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতির সারণী রেখায় দেখো জীববৈচিত্র্য সংরক্ষণ দুভাগে ভাগ করবে, ইনসিটু, এক্সিটু। ইনসিটুর মধ্যে রয়েছে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি, জাতীয় উদ্যান, সংরক্ষিত বনাঞ্চল। ইনসিটুর মধ্যে বায়োস্ফিয়ার রিজার্ভও রয়েছে। এক্সিটুর মধ্যে রয়েছে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ। ঠিক আছে,
তারপরে দেখো কি বলেছে, নিম্নলিখিত বন্যপ্রাণীগুলির বিপন্নতার কারণ কি? এশিয়াটিক লায়ন, সেম এটা কি হবে, এশিয়াটিক লায়ন কি হবে, চোরা শিকার হবে, দূষণ হবে, বিশ্ব উষ্ণায়ন জলবায়ু পরিবর্তন, এই কারণগুলো কমন হবে সকলের ক্ষেত্রে। রেড পান্ডার ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন জলবায়ু পরিবর্তন দিতে পারো, দূষণ দিতে পারো। কুমিরের ক্ষেত্রে তাই বিশ্ব উষ্ণায়ন জলবায়ু পরিবর্তন, জল দূষণ, চোরা শিকার। ঠিক আছে, মানুষের স্বাস্থ্যের উপর জল দূষণের দুটি প্রভাব, এটা তো কলেরিয়া, আমাশয়, তারপরে ডায়রিয়া, টাইফয়েড, এই রোগগুলো হয়। তাহলে আমাদের এই পেপারটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, 300, এটা হচ্ছে 311, পেজ নাম্বার 311। আজকে আমি 6টা পেপার ওভারঅল আলোচনা করে দিচ্ছি, উত্তরগুলো তোমরা জাস্ট শর্ট প্রশ্নগুলো ভালো করে পড়ে নাও। শর্ট প্রশ্নগুলো কিন্তু এখানে উত্তর করে দেওয়া রয়েছে, তাই আলাদা করে আমি শর্ট প্রশ্নগুলো বললাম না, বড় প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো যেমনটা বললাম, এমসিকিউ এসিকিউ গুলোর উত্তর লাস্টে রয়েছে, তোমরা খুব বেশি হলে 3-4 দিনের মধ্যে টেস্ট পেপার কিন্তু হাতে পেয়ে যাবে। নেক্সট স্কুল, এটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে পেজ নাম্বার 314। ঠিক আছে, এটাও দেখো এমসিকিউ এসিকিউ গুলো সব করে দেওয়া রয়েছে, এগুলো কিন্তু খুব ভালো করে রিভিশন দিয়ে নিবে, একদম পেপারের শেষে তোমরা কিন্তু অ্যান্সার কি পেয়ে যাচ্ছ। আচ্ছা, এখানকার দেখো 2-এর কোনো অপরিচিত প্রশ্ন থাকলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রতিবর্ত ক্রিয়া কিভাবে সাহায্য করে? এটা হাঁচি কাশি হবে। ঠিক আছে, নাকে কোনো বিজেত বস্তু ঢুকলে হাঁচির মাধ্যমে বেরিয়ে যায়। খাদ্য গলাধ্যকরণের সময় খাওয়ার আটকে গেলে কাশির মাধ্যমে বেরিয়ে যায়। চোখে কোনো জীবাণু পড়ার ধুলোবালি পড়ার উপক্রম হলে চোখের পাতা বন্ধ হয়ে যায়। এগুলো কৃষিকাজে কৃত্রিম হরমোন, শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি। ঠিক আছে, 2,4-D তোমার আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয়। পার্থেনোকার্পি, IBA, এই জিনিসগুলো লিখতে হবে। দেখো, অ্যাড্রেনালিনের হরমোনের প্রভাব কি ত্বকের ওপরে? অ্যাড্রেনালিন আমাদের ত্বকের অ্যারেক্টোরিস পিলাই, ঠিক আছে, অ্যারেক্টোরিস পেলাই পেশি সংকোচন ঘটে ত্বকের রোমকে খাড়া করে। এছাড়া হৃৎপিণ্ডের উপর প্রভাব কি? হ্রাদ উৎপাদ বা কার্ডিয়াক আউটপুটকে বৃদ্ধি করে, রক্তচাপকে বাড়ায়। এগুলো তোমরা বইতেই সব পেয়ে যাবে, এগুলো তো সবই জানো তোমরা। অ্যাক্সন ডেন্ড্রনের পার্থক্য, অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য। দেখো 6 নম্বর কোশ্চিনটা, ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিনের একটা গঠনগত কার্যগত পার্থক্য। ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিনের গঠনগত কার্যগত পার্থক্য কী হবে? দেখো, ইউক্রোমাটিন হচ্ছে অকুণ্ডলীকৃত গঠন দেখা যায়, ইন্টারফেস দশায় অকুণ্ডলীকৃত গঠন দেখা যায়, আর হেটেরোক্রোমাটিনে কুণ্ডলীকৃত গঠন দেখা যায়। এটা রঞ্জকে হালকা বর্ণ ধারণ করে, এটা গাঢ় বর্ণ ধারণ করে। আর কার্যগত পার্থক্য কি? এখানে হচ্ছে ক্রসিং ওভার হয়, ইউক্রোমাটিন বেশি সক্রিয়, ডিএনএ বেশি পরিমাণে থাকে, আর হেটেরোক্রোমাটিন ডিএনএ কম পরিমাণে থাকায় নিষ্ক্রিয় প্রকৃতির হয়। ঠিক আছে, ক্রসিং ওভার হয় না। মাইক্রোপ্রপাগেশন পদ্ধতিতে বলে দিলাম, দ্বিসংকর জনন, এটা হবে তোমার স্বাধীন সঞ্চরণ সূত্র। তবে দেখো এই প্রশ্নটা, হেটেরোজাইগাস অবস্থা দুটি জিনোটাইপের সাহায্যে প্রকাশ করো। আচ্ছা, এখানে আমরা লিখতে পারি, দেখো হেটেরোজাইগাস অবস্থা বলেছে, তো এখানে এটা একটা হবে, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, একটা সংকর লম্বা। ঠিক আছে, এটা লিখতে পারো। বা হলুদ গোল, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, তো এটা কিন্তু হেটেরোজাইগাস অবস্থা। আচ্ছা, নেক্সট কি বলেছে? কি ধরনের জিনোটাইপ যুক্ত পিতা ও মাতার মধ্যে বিবাহ হলে সন্তানের মধ্যে থ্যালাসেমিয়ার প্রকাশ ঘটবে তা মূল্যায়ন করো। অবশ্যই কি হবে? কি ধরনের জিনোটাইপ? দুজনেই যদি বাহক হয় তাহলে কিন্তু থ্যালাসেমিয়ার প্রকাশ ঘটবে। ঠিক আছে, যেমন ধরো আমি এখানে করে দেখাচ্ছি, পিতাও যদি আলফা থ্যালাসেমিয়া প্লাস এবং আলফা থ্যালাসেমিয়া মাইনাস, ঠিক আছে, এবং মাও যদি বাহক হয়, দুজনেই যদি বাহক হয়, থ্যালাসেমিয়া যেহেতু অটোজোম বাহিত, তাই এখানে কিন্তু এক্স ক্রোমোজোমের কোনো ব্যাপার নেই, আলফা থ্যালাসেমিয়া মাইনাস। তাহলে কি হবে? দেখো, এখানে আমরা পাবো হচ্ছে আলফা থ্যালাসেমিয়া প্লাস, এটা একটা গ্যামেট, একটা পাবো আলফা থ্যাল মাইনাস। ঠিক আছে, এখান থেকেও তাই, আলফা থ্যাল প্লাস পাবো, একটা পাবো আলফা থ্যাল মাইনাস। তাহলে দেখো, এই প্লাস এটা পুরোপুরি স্বাভাবিক হবে। ঠিক আছে, এটা আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলে দিচ্ছি। এই প্লাস এই মাইনাস, এটা হচ্ছে বাহক হবে। দেখো, এই প্লাস এই মাইনাস এটাও বাহক হবে, আর এই দেখো দুটো মাইনাস, আলফা থ্যাল মাইনাস, তাহলে এটা আক্রান্ত হবে। তাহলে এখানে বলছে কি ধরনের জিনোটাইপ যুক্ত, তাহলে জিনোটাইপটা তোমরা লিখে নাও, আলফা থ্যালাসেমিয়া প্লাস বাই আলফা থ্যালাসেমিয়া মাইনাস। এটা পিতার জিনোটাইপ এবং মাতার জিনোটাইপও সেম, আলফা থ্যালাসেমিয়া প্লাস আলফা থ্যালাসেমিয়া মাইনাস, উভয়কে বাহক হতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো কি বলছে, মানুষের নিষ্ক্রিয় অঙ্গ, এটা তো একটু আগে বললাম,
এখানে অনেকগুলো উদাহরণ দিতে হবে। শব্দচিত্রের সাহায্যে ঘোড়ার বিবর্তন, পূর্বপুরুষ, ইউহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লাহিপ্পাস, ইকুয়াস, শিম্পাঞ্জি। আচ্ছা, ক্রমবর্ধমান জলাভূমির ধ্বংস, গির অরণ্যের সিংহের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভবিষ্যতে যাতে সিংহের সংখ্যা কমে না যায়, ঠিক আছে, সেই জন্য নিম্নলিখিত আইন বা প্রকল্প প্রণয়নের মাধ্যমে সিংহ সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে, এগুলো তোমরা লিখবে। যেমন গির লায়ন প্রজেক্ট, ঠিক আছে, এর মাধ্যমে চোরা শিকার বন্ধ করা, বেআইনি প্রবেশ নিষেধ, তারপরে হচ্ছে সিংহ হত্যা নিষিদ্ধ করা হয়েছে, পাশাপাশি তাদের সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এই জিনিসগুলো একটু লিখতে হবে। অতি ব্যবহার, বহিরাগত পরিচিত অনুপ্রবেশ, এগুলো পারবে। দেখো বড় প্রশ্নের মধ্যে অক্ষিগোলক, মাইটোসিসের মেটাফেজ দশা বারবার বলেছি, মাইটোসিস মিওসিসের পার্থক্য, সংগঠনের স্থান কী হবে, মাইটোসিস দেহমাতৃকোষ, মিওসিস রেণুমাতৃকোষ, বিভাজনের প্রকৃতি, মাইটোসিস সমবিভাজন, ঠিক আছে, মিওসিস হ্রাস বিভাজন, উৎপন্ন কোষের সংখ্যা 2টি একটা 4টি, এগুলো পারবে। ইন্টারফেস দশায় কী কী তৈরি হয়, আরএনএ, হিস্টোন প্রোটিন, ডিএনএ, নন হিস্টোন প্রোটিন, যৌনজনন, অযৌনজনন, কালো অমসৃণ, এটা তো দ্বিসংকর জনন, স্বাভাবিক হিমোফিলিয়ার বাহকের সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ একটু আগেই দেখালাম, ঘোড়ার বিবর্তন, এখানে এগুলো তোমরা পারবে। আচ্ছা, অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব। আচ্ছা, যেগুলো একটু অন্য রকমের প্রশ্ন আমি বলে দিচ্ছি, দেখো এখানে এই প্রশ্নগুলো আমি বারবার পড়তে বলি। এখানে দূষক, দেখো অভঙ্গুর কীটনাশক কী ঘটাবে, জৈব বিবর্ধন, এসপিএম বায়ু দূষণ ঘটায়, কৃষিক্ষেত্রে বর্জ্য জল দূষণ, মাটি দূষণ ঘটায়, গ্রিন হাউস গ্যাস বায়ু দূষণ ঘটায়, বিশ্ব উষ্ণায়ন ঘটায়, ঠিক আছে। খাদ্য উৎপাদন, ওষুধ প্রস্তুতি, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা, এগুলো তোমরা সব পারবে, বইতে পেয়ে যাবে। মানুষের সৃষ্ট নানা কারণে সুন্দরবনের পরিবেশ আজ সমস্যাগ্রস্ত, এখানে সুন্দরবনের সমস্যাগুলো লিখবে, যে লবণাম্ব উদ্ভিদের নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদ ধ্বংস, ঠিক আছে, তারপরে তোমার মিষ্টি জলের অভাব, খাদ্য খাদ্যের ভারসাম্য রক্ষার অভাব, এই জিনিসগুলো লিখতে হবে। ভারতে অবস্থিত 4টি বায়োডাইভার্সিটি হটস্পট এবং প্রত্যেকটা একটা করে পরিচিত, যেমন পূর্ব হিমালয় রেড পান্ডা, পশ্চিম ঘাটে লায়ন টেল্ড ম্যাকাক, ঠিক আছে, তারপরে তোমার ইন্দো বার্মাতে ফিশিং ক্যাট, সাধু জলের কচ্ছপ, সুন্দরল্যান্ডে ওরাং ওটাং, ঠিক আছে। তাহলে এগুলো হয়ে গেল, এমসিকিউ তো হয়ে গেছে। আচ্ছা, নেক্সট আমাদের যেটা স্কুল রয়েছে, পেজ নাম্বার 318, লাইফ সায়েন্স পেজ নাম্বার 318। তো এমসিকিউগুলোর উত্তর করে দেওয়া রয়েছে, এগুলো তোমরা পেয়ে যাবে, কোনো টেনশন নেই। আর 2-3 দিনের মধ্যে তোমরা টেস্ট পেপার হাতে পেয়ে যাচ্ছ। দেখো এখান থেকে 2 মানের প্রশ্নগুলো একটু বলে দিচ্ছি আমি। জিববেরেলিন বীজের অঙ্কুরোদ্গম ঘটায়, দৈর্ঘ্য বৃদ্ধি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে, বারবার বলেছি তোমাদেরকে। জিববেরেলিন আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক, আলফা অ্যামাইলেজকে সক্রিয় করে দেয়, ঠিক আছে, আলফা অ্যামাইলেজকে সক্রিয় করে দেয়। এটি বীজের শস্যকে ভেঙে প্রোটিন অ্যামিনো অ্যাসিড তৈরি করে, যেটি ভ্রূণের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, বীজের অঙ্কুরোদ্গম ঘটে। এছাড়া পর্ব মধ্যের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়। টপিক ন্যাস্টিক, এগুলো তোমরা পারবে। দেখো এখানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, 12 জোড়া করোটি স্নায়ু, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের সংখ্যাগুলি রাখো। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি, মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড, প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে 12 জোড়া করটিক স্নায়ু, 31 জোড়া সুষুম্না স্নায়ু। এছাড়া স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মধ্যে রয়েছে স্বতন্ত্র এবং পরাস্বতন্ত্র। এলএইচ, আইসিএইচ, এলএইচ হচ্ছে এটা কর্পাস লুটিয়ামের বৃদ্ধি ঘটায়, প্রোজেস্টেরন ক্ষরণে সাহায্য করে। আইসিএসএইচ এটা শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষ বা শুক্রাশয়ের তোমার লেডিকের আন্তর্কোষ শুক্রাশয়ের বৃদ্ধি ঘটায় এবং সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে, ঠিক আছে। তো এখান থেকে দেখো মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা, দ্বিতীয় সূত্র মানে দিন সঞ্চালনের সূত্র। ওয়াই ক্রোমোজোমের ভূমিকা কি, ওয়াই ক্রোমোজোমের ছোট বাহুতে SRY জিন থাকে, ঠিক আছে, SRY জিন থাকে। এখান থেকে TDF উৎপন্ন হয়, টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর বা শুক্রাশয় নির্ধারক বস্তু বা শুক্রাশয় নির্ধারক ফ্যাক্টর, যা ভ্রূণের শুক্রাশয় গঠন করে। আচ্ছা, থ্যালাসেমিয়া জেনেটিক কাউন্সিলিং, দেখো এগুলো তোমরা সকলেই পারবে। অভিব্যক্তিতে জীবাশ্মের ভূমিকাতে এই ঘোড়ারটা লিখতে হবে, ঠিক আছে। ফণিমনসার পাতা কেন কাঠে রূপান্তরিত হয়, বাষ্পমোচন, আত্মরক্ষা, সুন্দরী গাছে লবণ সহন, লবণগ্রন্থি দেবে, লবণমোচন, SPM অ্যালগাল ব্লুম, জলাভূমি। আচ্ছা, সুন্দরবনের একটি হচ্ছে বিলুপ্তপ্রায় উদ্ভিদ সুন্দরী দেওয়া যেতে পারে, গরান গেওয়া। বিলুপ্তপ্রায় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। ইনসিটু এক্সিটু সংরক্ষণে 2টি পার্থক্য আছে, এটা বলে দিচ্ছি। এটা হচ্ছে জীবের নিজস্ব প্রাকৃতিক আবাসস্থান, মানে জীবের নিজস্ব প্রাকৃতিক বাসস্থানে জীববৈচিত্র্য সংরক্ষণ, আর জীবের নিজস্ব প্রাকৃতিক বাসস্থানের বাইরে জীববৈচিত্র্য সংরক্ষণ হলো এক্সিটু। এটা একটা, এখানে এটা স্বাভাবিকভাবেই প্রজনন ঘটে, এখানে কৃত্রিম প্রজননের সাহায্য নেওয়া হয়। একটা করে উদাহরণ দিয়ে দিবে, উদাহরণ কিন্তু পার্থক্যের মধ্যে কাউন্ট হয় না, 2টা পার্থক্য বললাম, আর উদাহরণ দিবে এখানে জাতীয় উদ্যান আর এক্সিটুর মধ্যে চিড়িয়াখানা। আচ্ছা, বড় প্রশ্নের মধ্যে দেখো জনন জীবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন,
এখানে জননের গুরুত্বগুলো লিখবে, সংখ্যা বৃদ্ধি, অস্তিত্ব রক্ষা, ভারসাম্য রক্ষা। প্রোফেজ টেলোফেজের বিপরীত ঘটনা কি? প্রোফেজে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে, টেলোফেজে নিউক্লিয় পর্দার পুনরায় আবির্ভাব হয়। এখানে নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে, টেলোফেজে নিউক্লিওলাসের পুনরায় আবির্ভাব হয়। ঠিক আছে, তারপরে ধরো হচ্ছে আরেকটা যেমন বলা যেতে পারে প্রোফেজ দশায় কিন্তু নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম তৈরি হয়, জল বিয়োজন ঘটে। আর টেলোফেজে ক্রোমোজোমগুলি জল সংযোজন করে পুনরায় নিউক্লিয় জালিকা তৈরি করে। ফানেজ অনুক্রম, ঠিক আছে, এগুলো তোমরা পারবা। আচ্ছা, বর্ণান্ধ ব্যক্তিদের কেন ট্রেন চালাতে দেওয়া হয় না? এটা গ্রিন সিগন্যাল যাতে চিনতে না পারে। বর্ণান্ধতা মানে কি? যেমন লাল বর্ণান্ধতা হচ্ছে প্রোটানোপিয়া, সবুজ বর্ণান্ধতা হলো ডিউটেরোনোপিয়া। তো বর্ণান্ধ ব্যক্তিরা লাল এবং সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না। আচ্ছা, তো ওটাই লিখতে হবে। সেম এগুলো হিমোফিলিয়ার কজ সেম রয়েছে। আচ্ছা, এখানে সেরকম কোনো প্রশ্ন আর দেখতে পাচ্ছি না। পিভিআর, শব্দ দূষণের কারণ, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা, এগুলো তো সব তোমরা বইতেই পেয়ে যাচ্ছ। নাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশনে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার। অ্যামোনিফিকেশনে ব্যাসিলাস মাইকয়েডেস বা ব্যাসিলাস রিমোসাস। ডিনাইট্রিফিকেশনে সিউডোমোনাস থিওব্যাসিলাস। হটস্পটের শর্ত, ফুসফুসে ক্যান্সার। আচ্ছা, ভারতে কুমির, সুন্দরবনে লোথান দ্বীপ কুমির প্রকল্প। রেড পান্ডা হচ্ছে সিঙ্গালীলা। এছাড়া সিকিমের বার্সি রোডোডেন্ড্রন অরণ্য। মিষ্টি জলের উৎসগুলো দূষিত হয়, কাপড় কাচা, তারপরে বাসন মাজার, গবাদি পশু স্নান করানো, কৃষি জমিতে ব্যবহৃত বিভিন্ন রকম কীটনাশক, রাসায়নিক সার বৃষ্টি জলের সঙ্গে গিয়ে জলাশয়ে পড়ে। তো এগুলো হয়ে গেল। তাহলে এই পেপারটা কিন্তু আমাদের হয়ে গেল, 3টা পেপার। ঠিক আছে, নেক্সট দেখো WBBSC পর্ষদ টেস্ট পেপার, পেজ নাম্বার হচ্ছে 320। ঠিক আছে, লাইফ সায়েন্সের পেজ নাম্বার 320। নেক্সট স্কুল। তো এখানে এমসিকিউ ইস্যুগুলো সব উত্তর করেই দেওয়া রয়েছে অটোমেটিক। তো দেখো 2 মানের প্রশ্ন। দেখো টেস্টোস্টেরন এবং প্রোজেস্টেরনের মধ্যে পার্থক্য করতে বলেছে। তো ভীষণ ইজি প্রশ্ন। ক্ষরণস্থল এটা লেডিকের আন্তর্কোষ, শুক্রাশয় লেডিকের আন্তর্কোষ থেকে খরিত হয়। প্রোজেস্টেরন মহিলাদের ডিম্বাশয়ের হচ্ছে তোমার কর্পাস লুটিয়াম বা পিত্ত গ্রন্থি থেকে এবং প্লাসেন্টা থেকে খরিত হয়। কাজ কি? এটা পুরুষদের গৌণ যৌন লক্ষণ প্রকাশ করে। এটা গর্ভাবস্থায় ভ্রূণের পুষ্টিবৃদ্ধিতে সাহায্য করে। 46 বছর বয়স্ক ব্যক্তির পড়তে খুব সমস্যা হচ্ছে। চোখে কি সমস্যা হচ্ছে? দেখো 40 ঊর্ধ্ব হলে কি হয়? প্রেস বায়োপিয়া। তাহলে বাইফোকাল বা প্রোগ্রেসিভ লেন্সের চশমা ব্যবহার করতে হবে। দেখো এই প্রশ্নগুলো আমি বারবার বলেছি। দরজার এখানে যেটাই উদাহরণ দেবো, এখানে দেওয়া আছে দরজার ঘন্টার শব্দ শুনে দরজা খুলতে গেলে প্রতিবর্ত পথটি দেখাও। বা তোমার চোখে আলো পড়লো, চোখ বন্ধ হয়ে গেল। বা বনে গিয়ে বাঘের ডাক শুনলে দৌড়ে পালালে প্রতিবর্ত পথ দেখাও। যেটাই দেখাক, তাহলে প্রথমে তোমাকে লিখতে হবে উদ্দীপনা বা উদ্দীপক, তারপরে লিখতে হবে গ্রাহক, তারপরে অন্তর্বাহী স্নায়ু। ঠিক আছে, তীর চিহ্ন দিয়ে লিখবে। প্রথমে উদ্দীপনা লিখবে, তারপরে গ্রাহক, তারপরে লিখবে হচ্ছে অন্তর্বাহী স্নায়ু, তারপরে লিখবে স্নায়ু কেন্দ্র, তারপরে আজ্ঞাবহ বা বহির্বাহী স্নায়ু, এবং তারপরে লিখবে হচ্ছে কারক সাড়া প্রদান। তীর চিহ্ন দিয়ে লিখে দেবে। ঠিক আছে, অস্থি বিশিষ্ট মাছেদের জোড়া পাখনা কী কী রয়েছে? কেটে দিলে কী কী অসুবিধা হবে? এক জোড়া বক্ষ পাখনা, এক জোড়া শ্রোণী পাখনা রয়েছে। তাহলে কেটে দিলে মাছ গমনের সময় জলে ওঠানামা করতে পারবে না। ঠিক আছে, স্থিরভাবে ভেসে থাকতে পারবে না। ডিএনএ আরএনএ পার্থক্য দেখো। পিরিমিডিন ডিএনএতে তোমার হচ্ছে থাইমিন থাকে, আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। 5C শর্করা ডিএনএতে ডিঅক্সিরাইবোজ শর্করা থেকে, আরএনএতে রাইবোজ শর্করা থেকে। মিওসিস কাজ বিভাজন, এটা সকলেই জানি। জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্যকোষে অর্ধেক হয়ে যায়। তো যেগুলো এগুলো তোমরা পারবে। নিষেকের সময় কিভাবে জাইগোট সৃষ্টি হয়? ইম্পর্টেন্ট। নিষেকের সময় আমরা জানি যখন এই দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের গর্ভদণ্ড ডিম্বাশয়। ঠিক আছে, তো যখন পরাগরেণু গর্ভমণ্ডলের উপর পড়ে, ঠিক আছে, তখন রস শোষণ করবে গর্ভমুণ্ড থেকে, বা একটা নালী তৈরি হয়, এটাকে বলে পরাগ নালী। এবার ডিম্বকের মধ্যে আমরা জানি 2টো সহকারী কোষ থাকে, একটা ডিম্বাণু থাকে, 3টা প্রতিপাদ কোষ সমষ্টি থাকে, একটা নির্ণীত নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, এবং এখানে একটা নালিকা নিউক্লিয়াস থাকবে এবং 2টো শুক্রাণু থাকবে। তো 2টো শুক্রাণুর মধ্যে একটা শুক্রাণু একটা ডিম্বাণুকে নিষিক্ত করে। তাহলে শুক্রাণু N আর ডিম্বাণু N, তাহলে সেটা হয়ে যায় 2N জাইগোট। ঠিক আছে, আর আরেকটা শুক্রাণু কি করে? আরেকটা শুক্রাণু নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে 3N বা শস্য তৈরি করে। তো এটা তোমরা এইভাবে লিখবে। ঠিক আছে, নেক্সট দেখো মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জন্যতে প্রাপ্ত একই ফিনোটাইপ যুক্ত 2টি ভিন্ন ভিন্ন জিনোটাইপ মোটর গাছ। এই টাইপের কোশ্চেনে F2 জন্য চেকার বোর্ডটা করবে। F2 জন্য চেকার বোর্ডটা করলে সেখানে দেখবে আমরা জানি ফিনোটাইপ অনুপাত কত হয়? 9:3:3:1। ঠিক আছে, তো এখানে এই যে এখানে এটা হলুদ গোল, এটা হলুদ কুঞ্চিত, এটা সবুজ গোল, সবুজ কুঞ্চিত। দেখবে এখানে তোমরা এটা যেটা রয়েছে হলুদ কুঞ্চিত আর সবুজ গোল, এটার উত্তর হবে।
চেকার বোর্ডে দেখবে তোমরা এটা পেয়ে যাবে। চেকার বোর্ডটা করার পরে যেখানে যেখানে তোমরা হলুদ গোল পাবে, 3টে হলুদ গোল পাবে, যেগুলো জিনোটাইপ আলাদা হবে, ঠিক আছে? 3টে তোমরা হলুদ কুঞ্চিত পাবে, 3টে সবুজ গোল পাবে, 3টে পাবে হলুদ কুঞ্চিত আর 3টি সবুজ গোল। এটার জন্য তোমাদেরকে দ্বিসংকরের চেকার বোর্ডটা করলে উত্তর বেরিয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো কেন পুরুষদের ক্ষেত্রে হিমোফিলিয়া বেশি হয়, এটা একটু আগে যে ক্রসটা করে দেখালাম সেটাই। মা যদি বাহক হয় এবং বাবা স্বাভাবিক হলেও সেক্ষেত্রে মা বর্ণান্ধতা বা হিমোফিলিয়ার জিনটা বহন করে, ঠিক আছে? এবং দেখো পুরুষদের তো একটাই এক্স ক্রোমোজোম, তাই না? আমরা জানি এক্স ওয়াই। এখন পুরুষরা কোনো সময় বাহক হতে পারবে না, পুরুষরা হয় পুরোপুরি স্বাভাবিক হবে, না হয় পুরোপুরি আক্রান্ত হবে। তো এটা একটু আগে ক্রসটা করিয়ে দিয়েছি, আগের স্কুলগুলোতে ক্রসটা দেখে নেবে। আচ্ছা, পিতা মাতার ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণটা তো বারবার রিপিট হবে, সেক্ষেত্রে সব তোমরা ক্রসটা করবে, যেমনটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। ওয়াগেল নৃত্য দেখো 12 নম্বর কোশ্চেনটা অপসারী বিবর্তন। যখন অপসারী বিবর্তন তখন এটা সমসংস্তঙ্গ, অর্থাৎ একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করে আলাদা আলাদা পরিবেশে অভিযোজন, ঠিক আছে? যেমন তিমি স্তন্যপায়ী, বাদুর স্তন্যপায়ী, ঠিক আছে? এবার তিমি হচ্ছে কি জলজ পরিবেশে অভিযোজন হয়েছে, তাই সাঁতার কাটার জন্য প্যাডেল, তিমির ফ্লিপার তৈরি হয়েছে। এবং বাদুর যেহেতু আকাশে ওড়ে, তাই আকাশে ওড়ার জন্য বাদুরের ডানা বা প্যাটাজিয়াম তৈরি হয়েছে। তো এক্ষেত্রে গঠন একই বা উৎপত্তি একই, কিন্তু কাজ আলাদা। তো একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করে আলাদা আলাদা পরিবেশে অভিযোজন হয়েছে, সেজন্য এটাকে আমরা অপসারী বলছি। অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ ল্যামার্ক বাদে পেয়ে যাবে। বহিরাগত প্রজাতি বহুবার বলেছি, কচুরিপানা, ল্যান্টানা ক্যামেরা, তেলাপিয়া। জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্য, এখান থেকে আমরা জীববৈচিত্র্য থেকে যেগুলো যেগুলো ব্যবহার পাই, ঠিক আছে? জীববৈচিত্র্য যদি বিপন্ন হয়ে যায় আমাদের খাদ্যের উৎস পাবো না, জলবায়ু নিয়ন্ত্রণ হবে না, ঠিক আছে? তারপরে তোমার এখানে জীববৈচিত্র্যের গুরুত্বগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে লিখতে হবে। যেমন ধরো জীববৈচিত্র্য আমরা কী পাই, খাদ্য উৎপাদন, ওষুধ প্রস্তুতি, তো খাদ্যের অভাব দেখা যাবে, ঠিক আছে? জীববৈচিত্র্য কী করে, বিভিন্ন উদ্ভিদরা পৃথিবীকে শীতল রাখে, বৃষ্টিপাতে সাহায্য করে, দেখাতে খরা দেখা যাবে। তো এই সমস্ত জিনিসগুলো লিখতে হবে। জল দূষণের ফল হলো ইউট্রোফিকেশন এবং অ্যালগাল ব্লুম। কী লিখবে, জলাশয়ে রাসায়নিক সার, ডিটারজেন্ট, ফসফেট জাতীয় রাসায়নিক সার ব্যবহারের ফলে কচুরিপানা, ঠিক আছে, বা শৈবালের বৃদ্ধি ঘটে। জলাশয়ে ফসফেট জাতীয় সার বৃদ্ধির ফলে শৈবালের বৃদ্ধি ঘটে এবং জলে অক্সিজেনের ঘাটতি দেখা যায়, এটাকে ইউট্রোফিকেশন বলে। শৈবালের বৃদ্ধি ঘটে, অক্সিজেনের ঘাটতি দেখা যায়, শৈবালগুলো পচতে শুরু করে। তো সেই জল তো দূষিত হয়ে গেছে, সেই জল যদি সেখানকার জলজ প্রাণীরা তো মারা যায়, আবার সেই জল যদি সেই জন্য মরা মাছ ভেসে ওঠে, গবাদি পশুরা পান করলে তারাও আক্রান্ত হবে। তারপরে দেখো কী বলেছে, সিংহের সংখ্যা বৃদ্ধির জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। এটাও আমি আগের পেজে আলোচনা করে দিলাম, যে ভবিষ্যতে যাতে তোমার সিংহের সংখ্যা বিলুপ্ত না হয়ে যায়, তাই নিম্নলিখিত প্রকল্প গ্রহণ করা হয়েছে। যেমন গুজরাটের গির, ঠিক আছে, গুজরাটের গির লায়ন প্রজেক্ট। এছাড়া বর্তমানে ভারত সরকারের পরিবেশ মন্ত্রক সিংহ সংরক্ষণের জন্য প্রজেক্ট লায়ন প্রকল্প নিয়েছে, ঠিক আছে, প্রজেক্ট লায়ন। এইসব প্রকল্পের মাধ্যমে কি করা হয়, এইসব প্রকল্পের মাধ্যমে নতুন আইন প্রয়োগ করা হচ্ছে, সিংহ হত্যা নিষিদ্ধ করা হচ্ছে, চোরা শিকার রোধ করা ইত্যাদি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া সিংহ সংরক্ষণ করতে গেলে তোমাকে চোরা শিকার বন্ধ করার পাশাপাশি কিন্তু পরিবেশ দূষণটাও কমাতে হবে, পরিবেশ দূষণ কমানোর উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো বড় প্রশ্ন রয়েছে অক্ষিগোলক এবং মাইটোসিসের প্রথম এবং তৃতীয় দশা। প্রথম মানে প্রোফেজ এবং তৃতীয় দশা মানে অ্যানাফেজের ছবি। মাইক্রোপ্রোপাগেশনের ধাপগুলি দেখো, একটু তোমাদেরকে বলে দিলাম। কোষ কলা বা মুকুল নির্বাচন, যেটাকে এক্সপ্লেন বলবো। তারপরে ক্যালাসের বৃদ্ধি ঘটে এমব্রয়েড থেকে প্ল্যান্টলেট, তারপরে চারা গাছগুলোকে টবে পুঁততে হবে। তারপরে দেখো কি বলেছে, মাইক্রোপ্রোপাগেশনের সুবিধা কি, উন্নত উদ্ভিদ ক্লোন, মানে একটা উদ্ভিদ ক্লোন থেকে হুবহু একই রকমের প্রচুর উদ্ভিদ তৈরি করা যায়। উন্নত উদ্ভিদ ক্লোনের দ্রুত সংখ্যা বৃদ্ধি, রোগমুক্ত উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি, ফসল জাতীয় উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করা যায়। আর অসুবিধা কি দেখো, এখানে অপত্য জনিত্রীর হুবহু একই রকম হয়, কোনো নতুন বৈশিষ্ট্য দেখা যায় না, ফলে ভেদ বা প্রকরণ দেখা যায় না, প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে না, দুর্বল প্রকৃতির হয়, ঠিক আছে। নেক্সট তারপরে দেখো কি বলেছে, কোষ চক্রের দশাগুলি ছকের সাহায্যে দেখো। এটা তো তোমরা সকলেই জানো, একটা কোষ চক্র এরকম আঁকবে, ঠিক আছে। G1, এটা হচ্ছে G1, এটা S, এটা G2, এটা M, এখানে আবার প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস দিয়ে দিবে। এটা G0 দশা।
তাহলে এখান থেকে এটা হলো ইন্টারফেস, এখান থেকে এটা মাইটোটিক ফেস। তো এটা তোমরা সকলেই জানো। তারপরে প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক কীভাবে রাখে নতুন প্রজাতির উৎপত্তি? একদম সোজা, মিওসিস কী করে? আমরা জানি জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, হ্যাপ্লয়েড হয়ে যায়, এবং দুটো এন মিলে আবার কি হয়ে যায়? 2n হয়ে যায়। ঠিক আছে, ফলে প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখে। ধরো মানুষের ক্ষেত্রে একটা উদাহরণ দিচ্ছি। মানুষের ক্ষেত্রে আমরা জানি 44A প্লাস XX থাকে এবং কি থাকে? 44A প্লাস XY, তাহলে এটাকে ডিপ্লয়েড। এবার মিওসিস কী করে? প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ফিক্সড রাখে। আমরা যতজন মানুষ রয়েছি সবার ক্রোমোজোম সংখ্যা কিন্তু 46। যেগুলো ব্যতিক্রম হয় সেগুলো আলাদা আলাদা রোগ, যেমন ক্লাইনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, সেগুলো আলাদা, কিন্তু নর্মাল মানুষের ক্রোমোজোম সংখ্যা 46। তো কেমন করে হয়? প্রথমেই এটা অর্ধেক হয়ে যায় গ্যামেটের সময়, তাই না? এটা 22A প্লাস X, 22A প্লাস X হয়ে যাবে। এটা যেমন 22A প্লাস X হবে, তারপরে 22A প্লাস Y হবে। তারপরে একটা শুক্রাণু একটা ডিম্বাণু দেখো পুনরায় আবার কি হয়ে গেল? 44A প্লাস XX বা 44A প্লাস XY, মানে পুনরায় দুটো এন মিলে আবার 2n হয়ে যাচ্ছে। তো এইভাবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। ঠিক আছে, নতুন প্রজাতি মিওসিসের সময় ক্রসিং ওভার ঘটে, দুটো নন সিস্টারের মধ্যে জিনের আদান প্রদান হয়, প্রকরণ দেখা যায়, প্রকরণ হলো বিবর্তনের কারণ, তো নতুন প্রজাতি হয়। অসম্পূর্ণ প্রকটতা, এগুলো তো বারবার জানো, মেন্ডেলের মটর গাছের নির্বাচন। আচ্ছা, এবার তারপরে দেখো এটা সেম একই জিনিস হবে, পিতা ও মাতা উভয়ই স্বাভাবিক, কিন্তু তা সত্ত্বেও ছেলে বর্ণান্ধ হয়েছে, কারণ পিতা পুরোপুরি স্বাভাবিক কিন্তু মাতা বাহক। এই ক্রসটা করবে তোমরা, ঠিক আছে? তাহলে উত্তর বেরিয়ে যাবে। পিতা পুরোপুরি স্বাভাবিক কিন্তু মা স্বাভাবিক হলেও বর্ণান্ধতার জিন বহন করে, মানে মা বাহক। তাহলে এটা যদি ক্রস করো, একটু আগে যেমন ক্রসটা দেখালাম সেম ক্রস, তো এক্ষেত্রে কিন্তু পুত্র আক্রান্ত হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে থ্যালাসেমিয়ার কারণ, এটা তো সকলেই জানো। আলফা গ্লোবিন জিন, বিটা গ্লোবিন জিন, 16 নম্বর এবং 11 নম্বর ক্রোমোজোম। ঠিক আছে, অপ্রচ্ছন্ন অটোজোমাল ঘটিত রোগ। আচ্ছা, নেক্সট হচ্ছে ঘোড়ার এটা। তারপরে দেখো ঘোড়ার এটা তোমরা পারবে, অভিযোজন কারণ এবং অভিব্যক্তি ফল। অভিযোজন হলো কারণ, অভিব্যক্তি ফল, এটা ভালো করে শুনে নাও। আমরা সকলেই জানি অভিযোজন হলো কারণ এবং অভিব্যক্তি হলো তার ফলাফল। ঠিক আছে, অভিযোজনের মাধ্যমে জীবজগতে অভিব্যক্তি ঘটে। অভিযোজনের মাধ্যমে জীবজগতে অভিব্যক্তি ঘটে। যারা অভিযোজন করতে পারে তারা টিকে থাকে, এবং অভিযোজনে অক্ষম জীব, যারা অভিযোজন করতে পারে না, তারা কালক্রমে পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য জীব অভিযোজন ঘটায়, এবং এইভাবে বংশ পরম্পরায় অভিযোজিত হওয়ার ফলে নতুন প্রজাতির উদ্ভব ঘটে। তাই বলা হয় অভিযোজন এবং অভিব্যক্তি হলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। ঠিক আছে, অভিযোজন হলো কারণ এবং অভিব্যক্তি তার ফল। ক্যাকটাস মরুঅঞ্চলে অভিযোজন, ক্যাকটাসের এই যে ক্যাকটাসের কাণ্ডটা ফ্লেশি হয়, রসালো, ঠিক আছে, মিউসিলেস থাকে, তো এটা হচ্ছে, এটাকে পর্ণকাণ্ড বলে, এবং পাতা কাটায় রূপান্তরিত হয়েছে। ক্যাকটাসের কাণ্ডটা কী করে? জল সংরক্ষণ এবং সালোক সংশ্লেষ। আর ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে কেন? বাষ্পমোচন রোধ করার জন্য এবং আত্মরক্ষার জন্য। ঠিক আছে, নেক্সট দেখো, এগুলো তোমরা সকলেই পারবে। কি আছে এখানে? জীবদেহ থেকে মাটিতে নাইট্রোজেনের পুনঃপ্রবেশ প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার ভূমিকা। নাইট্রোজেনের পুনঃপ্রবেশ, এখানে সিউডোমোনাস থিওবেসিলাস লিখতে হবে। ঠিক আছে, এরা নাইট্রেট থেকে নাইট্রোজেন তৈরি করে বাতাসে নাইট্রোজেনকে ফিরিয়ে দেয়। এটা হবে তোমার সিউডোমোনাস হবে এবং থিওবেসিলাস হবে। এটা যেটা লাস্ট নাইট্রোজেন চক্রের প্রথমে কি হয়? নাইট্রোজেন সংবন্ধন হয়, তারপরে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হয়, যেটাকে আমরা অ্যামোনিফিকেশন বলি। তারপরে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, নাইট্রেট থেকে নাইট্রেট, যেটা হচ্ছে নাইট্রিফিকেশন, আর সব লাস্টে নাইট্রেট থেকে নাইট্রোজেন, ডিনাইট্রিফিকেশন। এখানে ডিনাইট্রিফিকেশনটা লিখতে হবে। তাজমহল ও ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটা লিখতে হবে তাজমহলে অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টির ফলে অ্যাসিড বৃষ্টিতে H2SO4 HNO3 থাকে। তো তাজমহল কি? ক্যালসিয়াম কার্বনেট, COCO3 প্লাস H2SO4। তো এর ফলে কী হবে? CaSO4 এর পাতলা আস্তরণ পড়ে ক্যালসিয়াম সালফেটের। ঠিক আছে, এটা খসে পড়তে থাকে, এটাকে স্টোন ক্যান্সার বা পাথরের ক্যান্সার বলে। তারপরে সেম ভিক্টোরিয়াগুলো তাই হবে। আচ্ছা, JFM এর গুরুত্ব সকলে পারবে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, আরাবাড়ি অরণ্য নষ্ট হয়ে যায় শাল গাছ পুনরুদ্ধারের জন্য। আচ্ছা, নেক্সট হিমালয়ের নাতিশীতোষ্ণ বনভূমিতে প্রাপ্ত, বনভূমি বলেছে, এটা একশৃঙ্গ গন্ডার হবে। তো একশৃঙ্গ গন্ডার হ্রাসের কারণ কী হবে? দূষণ হবে, চোরার শিকার হবে, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন। বিলাসবহুল আরামদায়ক জীবনযাত্রা, বায়ু দূষণের কারণে একটু আগে আলোচনা করলাম, গাড়ির ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া। ঠিক আছে, গঙ্গা নদীর দূষণের ফলে গঙ্গার শুশুক, ইলিশ, ঠিক আছে, কচ্ছপ। আচ্ছা, নিম্নলিখিত সুন্দরবনে পরিবেশগত সমস্যাগুলি কী কী হতে পারে? মিষ্টি জলের সংকট কী হবে? সুন্দরবনে তো এমনিতেই মানে মিষ্টি জলের অভাব। ঠিক আছে, বেশিরভাগ এলাকা জুড়ে ধরো সমুদ্র, নদী, ভেরি
সেগুলো নোলা জলে ভর্তি। তো এখানে মিষ্টি জলের অভাব দেখা যায়। এছাড়া যখন বৃষ্টি হয় তখন জলাশয়গুলিতে নোনা জল প্রবেশ করে, ফলে মিষ্টি জলের অভাব দেখা যায়। সুন্দরবন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লবণাম্ব উদ্ভিদের সংখ্যা হ্রাস কেন? জনসংখ্যা বৃদ্ধির ফলে নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদগুলো কেটে ফেলা হচ্ছে, ঠিক আছে। এর ফলে কিন্তু মানে যেহেতু গাছপালা কেটে দেওয়া হচ্ছে, তৃণভোজী প্রাণীরা না খেয়ে মরবে। এবার তৃণভোজী প্রাণীরা যদি অবলুপ্ত হয় তাহলে কি বাঘ কী খাবে? বাঘ তো তখন কিছু খেতে পারবে না, তখন বাঘ লোকালয়ে চলে আসে, তখন বাঘের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে মানুষ, বাঘদের বরাবর লোকালয়ে আসা সেম। আচ্ছা, জলবায়ু নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক উন্নতিতে জীববৈচিত্র্যের ভূমিকা, এগুলো তো পয়েন্ট তুলে তুলে কোশ্চেন আছে। জীববৈচিত্র্যের ভূমিকা এগুলো বারবার বলা আছে তোমাদেরকে, যেমন বিভিন্ন উদ্ভিদ পরিবেশের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, পরিবেশকে শীতল রাখে, বৃষ্টিপাত ঘটায়। অর্থনৈতিক গুরুত্বের মধ্যে আমরা গাছ, শাল, সেগুন এগুলো থেকে খাট, আলমারি, চেয়ার, টেবিল, ফার্নিচার এগুলো তৈরি করা হয়, ঠিক আছে। বাঁশ থেকে কাগজ তৈরি হয়, বাবলা গাছের আঠা তৈরি হয়। তো এইভাবে এগুলো লিখতে হবে, তাহলে আমাদের এই পেপারটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। নেক্সট পেজ দেখো হচ্ছে WBBSE ক্লাস 10 পর্ষদ টেস্ট পেপার, পেজ নাম্বার হচ্ছে 323, ঠিক আছে। তো MCQ করে দেওয়া রয়েছে। সরাসরি আমি 2 নম্বরের প্রশ্নতে চলে যাচ্ছি। দেখো কি বলেছে। তো আবার দেখো উদাহরণ দেওয়া রয়েছে, এগুলো কোন কোন হরমোন কন্ট্রোল করে সেটা বলতে হবে। ডিম্বাশয়ে পরিণত হওয়া এবং ডিম্বাণু উৎপাদন কে করে? FSH, ঠিক আছে। স্তনগ্রন্থি থেকে দুগ্ধক্ষরণ কে করে? অক্সিটোসিন। প্রাপ্তবয়স্ক ব্যক্তির বহুমূত্র রোগ ADH, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আর উপরেরটা কিন্তু ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটা ADH হবে। পিত্তগ্রন্থির বৃদ্ধি ঘটায় LH, লিউটিনাইজিং হরমোন, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, কেমোনেস্টি এবং থার্মোনেস্টি চলনের উদাহরণ। কেমোনেস্টি কোথায় দেখা যায়? সূর্য শিশির। থার্মোনেস্টি কোথায় দেখা যায়? টিউলিপ। পিত্তবিন্দু, অন্ধবিন্দুর পার্থক্য। দেখো পিত্তবিন্দু, এখানে আমরা হচ্ছে একটা বলতে পারি, রেটিনার যে অংশে ভালো প্রতিবিম্ব গঠিত হয় তাকে কি বলা হয়? পিত্তবিন্দু বলা হয়। আর রেটিনা এবং অপটিক স্নায়ুর সংযোগস্থলে এটা থাকে, এখানে ভালো প্রতিবিম্ব গঠিত হয় না, এটা হলো অন্ধবিন্দু, মানে প্রতিবিম্ব গঠিত হয় না। পিত্তবিন্দুতে আলোক সুবিধি কোষ থাকে, অন্ধবিন্দুতে কোনো আলোক সুবিধি কোষ থাকে না, ঠিক আছে। চোখে পলক পড়া, চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলে চোখের পাতা বন্ধ হয়ে যায়। সিমিলারলি হাঁচি, নাকে যদি কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়ে তখন কি হয়? হাঁচির মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। কোষচক্রের দশাগুলির শব্দছক, এটা তো দেখালাম। দেখো অটোজোম, অ্যালোজোম। অটোজোম হচ্ছে প্রকৃতিকে এটা জীবের দেহজ বৈশিষ্ট্য নির্ধারণ করে, আর অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম এটা লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। সংখ্যা কী হবে? মানুষের ক্ষেত্রে 44টি অটোজোম এবং সেক্স ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 2টি, ঠিক আছে, XX বা XY। উদ্ভিদের যে কোনো 2টি কৃত্রিম অঙ্গজ জনন, এখানে তোমরা শাখা কলম লিখতে পারো, ঠিক আছে। কোনো একটা গাছের কাণ্ডকে কেটে আনলে, ঠিক আছে, সেটাকে জলে ভিজে রাখলে বা ভিজে মাটিতে পুঁতে রাখলে শিকড় বের হয়, যেটা শাখা কলম। জোড় কলমের ক্ষেত্রে একই প্রজাতির দুটো উদ্ভিদকে জোড়া দেওয়া হয়, মানে যে মূল সহ যে উদ্ভিদটা থাকে সেটাকে বলা হয় স্টক, যেটাকে আইনে জোড়া দেওয়া হয় সেটাকে হচ্ছে শিয়ন। উভয়ের ক্যাম্বিয়াম চেসে জোড়া দেওয়া হয়, ঠিক আছে। আম গাছে যেমন জোড় কলম করা হয়। আচ্ছা, সংকরায়ন পরীক্ষায় আছে, এগুলো তো তোমরা পারবেই। নেক্সট দেখো সংকরায়ন পরীক্ষায় কি মেন্ডেল নির্বাচিত ফলের 4টা বৈশিষ্ট্য। তো ফলের তো তোমরা 2টো বৈশিষ্ট্য অনায়াসেই পড়েছো। একটা ধরো হচ্ছে ফলের কালার, যেটা সবুজ হলুদ, আর ফলের আকৃতি পরিপুষ্ট খাদযুক্ত। এর সাথে কিন্তু বীজটাও তোমরা অ্যাড করে দিতে পারবে। ফলের মধ্যে যেহেতু বীজ থাকে, বীজের ক্ষেত্রে হলুদ প্রকট, সবুজ প্রচ্ছন্ন, আর গোল প্রকট, বীজের আকার গোল, কুঞ্চিত হচ্ছে প্রচ্ছন্ন, ঠিক আছে। তো এই কটা বৈশিষ্ট্য দিলেই হবে। নেক্সট দেখো কি বলেছে, বংশগতির পরীক্ষায় বিশুদ্ধ এবং সংকর বলতে কি বোঝো? একটা ক্রসের সাহায্যে দেখাও। এরকম তোমরা ক্রস করবে নর্মালি, এটা বিশুদ্ধ লম্বা ক্রস বিশুদ্ধ বেটে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একই রকমের গ্যামেট ক্যাপিটাল টি আর একই রকমের গ্যামেট স্মল টি পাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাবো ক্যাপিটাল টি স্মল টি, এতটুকু করলেই হবে। তাহলে দেখো এক্ষেত্রে বা এক সংকর জননটা তুমি গোটাটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে লিখবে, এখানে তোমাকে বিশুদ্ধ এবং সংকর বোঝাতে হবে। বিশুদ্ধ কি? যখন একই রকমের 2টি সমধর্মী অ্যালিল থাকে, ঠিক আছে, যেমন ক্যাপিটাল টি মানে বিশুদ্ধ লম্বা, স্মল টি মানে বিশুদ্ধ বেটে। আর যখন 2টি ভিন্ন ধর্মী অ্যালিল থাকে তখন থেকে আমরা বলি সংকর বা হেটেরোজাইগাস, যেমন একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি, এটা হয়ে গেল সংকর লম্বা, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে নেক্সট প্রশ্ন, গিনিপিগের এখান থেকে প্রাপ্ত গ্যামেটগুলি কী কী হতে পারে? তাহলে একটা হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ঠিক আছে, একটা হবে ক্যাপিটাল বি স্মল আর, একটা হবে স্মল বি ক্যাপিটাল আর, আর একটা হবে স্মল বি স্মল আর, ঠিক আছে। আচ্ছা নেক্সট, পায়রার বায়ুথলি তোমরা সকলেই পারবে। ফুসফুসের সাথে 9টা বায়ুথলি থাকে, এগুলো অক্সিজেন পূর্ণ থাকায় পায়রাতেও হালকা হয়, ওটার সময় অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে, ফলে পায়রার দেহ ক্লান্ত হয় না।
অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম 3 প্রকার সংগ্রাম হয়। অন্তঃপ্রজাতি একই প্রজাতির মধ্যে সংগ্রাম, যেমন একটা পুকুরে রুই মাছের মধ্যে সংগ্রাম, ঠিক আছে। তারপরে আন্তঃপ্রজাতি সকলের সঙ্গে বিভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম, যেমন ধরো একটা হরিণকে মারার জন্য বাঘ এবং সিংহের মধ্যে সংগ্রাম। আর প্রতিকূল পরিবেশ, খরা, বন্যা, ভূমিকম্প, এগুলো হবে, সুনামি। আচ্ছা, ল্যান্ডমার্ক মধ্যে ব্যবহার অব্যবহার তোমরা সকলে জানো। আচ্ছা, জলাভূমি ধ্বংস, হাঁপানিকরণ, এগুলো পারবে। বায়োস্ফিয়ার রিজার্ভের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? প্রথম কথা, বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ইউনেস্কো যে আছে, ইউনেস্কো, ঠিক আছে, ইউনেস্কোর একটা প্রোগ্রাম যেটা হচ্ছে ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম, ঠিক আছে, MABP, এই প্রকল্পের দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। এবং এখানে কি করা হয়, বায়োস্ফিয়ার রিজার্ভে তোমার হচ্ছে গোটা বাস্তুতন্ত্র এবং সম্পূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষিত করা হয়। এবং এর আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, একটা অঞ্চলকে 3টি জোনে ভাগ করা হয়, তাই না? কোর অঞ্চল, এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না, ঠিক আছে। বাফার অঞ্চল, এখানে গবেষণার জন্য প্রবেশ করা যায়, এবং ট্রানজিশনে সকলকে প্রবেশ করতে দেওয়া হয়। এই জিনিসগুলো কিন্তু লিখতে হবে। নেক্সট দেখো কি বলেছে, লাস্ট প্রশ্ন 2-এর ক্রায়ো সংরক্ষণের গুরুত্ব। ক্রায়ো সংরক্ষণের গুরুত্ব কি? এখানে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনে তোমার জাম প্লাজম, শুক্রাণু, ডিম্বাণু, রেণু, পরাগরেণু, বীজ, এগুলোকে সংরক্ষণ করা হয়, ঠিক আছে। এগুলোকে দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করা যায়, তো এগুলোও লিখতে হবে। আচ্ছা, এবারে চলে আসে আমাদের হচ্ছে বড় প্রশ্নতে। দেখো এখানে বড় প্রশ্নের মধ্যে কিন্তু, আচ্ছা দেখো এখানে বড় প্রশ্নের মধ্যে রয়েছে অক্ষিগোলকের ছবি এবং নিষেকের ছবি দিয়েছে। যদি নিষেকের ছবি তোমাদের দরকার পড়বে না, অক্ষিগোলকের ছবিটা ভালো মতো করবে এবং মেটাফেজ অ্যানাফেজ, এই 3টা ছবি ভালো করে করবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, ফানের জনুক্রম, ইন্টারফেজ দশায় যেমন G1 দশায় কী ধরে RNA, প্রোটিন, S দশায় DNA, এই জিনিসগুলো লিখতে হবে। যৌন জনন, অযৌন জননের পার্থক্য একটু আগেই বললাম। অযৌন জননে একটা জনের ত্রিজীব লাগে, যৌন জননে দুটো জনের ত্রিজীব লাগে, ঠিক আছে। অযৌন জননের একক রেণু, এখানে গ্যামেট। অযৌন জননে শুধু মাইটোসিস হয়, যৌন জননে মাইটোসিস মিয়োসিস উভয় হয়। অযৌন জননে অপত্য জনিত্রী হুবহু একই রকম হয়, কোনো নতুন বৈশিষ্ট্য দেখা যায় না, ভেদ বা প্রকরণ দেখা যায় না। যৌন জননে নতুন বৈশিষ্ট্য দেখা যায়, ভেদ বা প্রকরণ দেখা যায়, অনেক আছে। মোটর কেন নির্বাচিত করেছিল স্বাধীন বিন্যাসের সূত্র। তারপরে F2 জনুতে দেখো, F2 জনুতে দেখো এই টাইপের কোশ্চেনগুলো যখন থাকবে না, দ্বিসংকর জনের পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন হলুদ গোল বীজযুক্ত জিনোটাইপ কি? হলুদ গোল কটা পাওয়া গেছিলো? 9টা। তোমরা সিম্পল দ্বিসংকর জননে চেকার বোর্ডটা করে ফেলবে, চেকার বোর্ডটা লিখে আসবে, সেখানে চেকার বোর্ডটা করলে তোমার অটোমেটিক্যালি উত্তর বেরিয়ে যাবে। হিমোফিলিয়ার কারণ লক্ষণ, হিমোফিলিয়া AB লিখবে, X ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। 8 নম্বর ফ্যাক্টরের প্রভাবে হিমোফিলিয়া A, যেটাকে রয়্যাল হিমোফিলিয়া, এবং 9 নম্বর ফ্যাক্টরের অভাবে হচ্ছে তোমার ক্রিসমাস ডিজিজ বলে, হিমোফিলিয়া B, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, ডারউইনের প্রাকৃতিক নির্বাচন, ওই জিরাফেরটা, ঠিক আছে, লিখতে হবে, তোমরা সকলেই জানো। কুমিরের হৃৎপিণ্ড, সবসময় মাথায় রাখবে, কুমির একমাত্র সরীসৃপ। আমরা নর্মালি যদি সরীসৃপ দেখি, সরীসৃপতে 2টো অলিন্দ এবং একটা অর্ধবিভক্ত নিলয় থাকে, কিন্তু কুমির একমাত্র সরীসৃপ, ঠিক আছে, যার কিন্তু মানুষের মতো 2টো অলিন্দ এবং 2টি নিলয় থাকে, সম্পূর্ণ 4টা প্রকোষ্ঠ থাকে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। কুমির একমাত্র সরীসৃপ যার তোমার 4টাই থাকবে। শিম্পাঞ্জিতে একটু আগে আলোচনা করে দিলাম কীভাবে খাদ্য সংগ্রহ, ওই ঢিবি ভাঙে, নিজেরাই ভেষজ উদ্ভিদ খুঁজে নিয়ে এগুলো লিখতে হবে। মৌমাছি ওয়াগেল নৃত্য। তারপর দেখো মানুষের ক্রিয়াকলাপ, এন্ডু চক্র, এটাও আগের পেপারে বলে দিলাম। এখানে নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, সেটা লিখতে হবে। কৃষি জমিতে নাইট্রোজেন সার বৃদ্ধি, ভূগর্ভস্থ জলের অম্লীকরণ, অ্যাসিড বৃষ্টি, ঠিক আছে। ব্লু বেবি সিনড্রোম, নাইট্রেট সার, নাইট্রেট তোমার ভূগর্ভস্থ জলকে দূষিত করে, তোমার ওখান থেকে ব্লু বেবি সিনড্রোম হয়। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, বিশ্ব উষ্ণায়নের 2টি ক্ষতিকর প্রভাব। তো গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেলে বিশ্ব উষ্ণায়ন হয়। এর ফলে প্রথমে কী হবে, সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি। গ্রিন হাউস গ্যাসের প্রভাবে বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ বেশি গলে যাবে, এর ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বাড়বে, ঠিক আছে। তারপরে কী হবে, মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলবে, মানে দিনের টেম্পারেচার এবং রাতের টেম্পারেচার, রাত এবং দিনের তাপমাত্রার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এর ফলে বিভিন্ন রোগ, যেমন ধরো ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি প্রাদুর্ভাব বাড়বে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো লিখতে হবে। এতে জলচক্রের পরিবর্তন ঘটবে। মানুষের লাগাম ছাড়া বহু কাজ, এগুলো তো প্রচুর লেখা যায়। মানুষের জনসংখ্যা বৃদ্ধির ফলে কলকারখানা নির্মাণ, গৃহ নির্মাণ, এর ফলে অরণ্য কেটে দেওয়া হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে, যানবাহনের ধোঁয়া, জল দূষণ, এই সমস্ত জিনিসগুলো লিখতে হবে। ইউট্রোফিকেশন, আগেও বলেছি, ফসফেট জাতীয় সার বা ডিটারজেন্ট ব্যবহার করার ফলে জলজ উদ্ভিদ বা শৈবালের বৃদ্ধি ঘটে এবং অক্সিজেনের ঘাটতি দেখা যায়। PBR, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, ফুসফুসের ক্যান্সার। আচ্ছা, তারপরে দেখো নেক্সট বলেছে বাঘ সংরক্ষণের জন্য 3টি সংরক্ষণ পদ্ধতি।
বাঘ সংরক্ষণের জন্য কি করা হবে, ভবিষ্যতে যাতে বাঘের সংখ্যা হ্রাস না পেয়ে যায়, ঠিক আছে, সেই জন্য বিভিন্ন প্রকল্প প্রণয়ন করা রয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যে কি হবে, পশ্চিমবঙ্গের মধ্যে তোমার সুন্দরবন, ঠিক আছে, এরপরে আলিপুরদুয়ারে বক্সা, আরেকটা লিখবে উত্তরাখণ্ডের জিম কর্বেট টাইগার রিজার্ভ প্রকল্প, ঠিক আছে। এইসব প্রকল্পের মাধ্যমে নতুন আইন করা হয়েছে, বাঘ হত্যা নিষিদ্ধ করা হয়েছে, চোরা শিকার রোধ করা, তারপরে পরিবেশ দূষণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি কিন্তু বাঘ সংরক্ষণের জন্য ইনসিটু সংরক্ষণের 3টা পদ্ধতি তোমরা একটা করে উদাহরণ দিতে পারো। যেমন জাতীয় উদ্যান, হ্যাঁ, মধ্যপ্রদেশের কানহা, সেখানে বাঘ সংরক্ষণ করা হয়। অভয়ারণ্যের মধ্যে কর্ণাটকের বন্দিপুরে বাঘ সংরক্ষণ করা হয়, ঠিক আছে, সেটা দেওয়া যেতে পারে। বা ধরো হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে সুন্দরবনে বাঘ সংরক্ষণ করা হয়, তাহলে কিন্তু উত্তরটা একদম যথাযথ হবে। ভারতে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য একটা জাতীয় উদ্যান এবং একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, জলদাপাড়া গরুমারা হবে জাতীয় উদ্যান এবং বায়োস্ফিয়ার রিজার্ভ হবে আসামের মানস, আর জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের জলদাপাড়া, তারপরে হচ্ছে গরুমারা ইত্যাদি, ঠিক আছে। তাহলে এই পেপারটাও কিন্তু হয়ে গেল। নেক্সট পেজ হচ্ছে পর্ষদ টেস্ট পেপার, পেজ হচ্ছে 330, লাইফ সায়েন্স, ঠিক আছে। তো এমসিকিউগুলো উত্তর করে দেওয়া রয়েছে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে নেবে। প্রত্যেকটা পেপারের শেষে অ্যান্সার কি কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার পাশাপাশি এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 2 মান এবং 5 মানগুলো। তো দেখো এখানে এটা হচ্ছে 330, পেজ নাম্বার 330। আচ্ছা, এবারে নেক্সট দেখো হচ্ছে কি বলেছে, হঠাৎ করে গরম বস্তু স্পর্শ করলে হাত সরিয়ে নেওয়া, ঘুরে ফিরে এগুলো একই। প্রথমে হবে উদ্দীপনা, তারপরে হবে গ্রাহক, তারপরে সংজ্ঞাবাহু নিউরন বা অন্তর্বাহী স্নায়ু, তারপরে স্নায়ুকেন্দ্র, ঠিক আছে, তারপরে হবে আজ্ঞাবাহু নিউরন বা বহির্বাহী স্নায়ু, তারপরে হবে হচ্ছে তোমার কারক, তারপরে সাড়া প্রদান, ঠিক আছে। তো যাই হোক, ওটা উত্তর হবে। এবার তারপরে দেখো কি বলেছে, একটি দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত চারা গাছের অগ্রমুকুল কেটে নেওয়া হলো, তাহলে গাছটি কি হবে, গাছটিতে শাখা পোশাখা সৃষ্টি হবে। তো এটাকে আমরা হচ্ছে জানি যে অক্সিন কি করে, অগ্রস্ত প্রকটতা ঘটায়, ঠিক আছে। এটা কেন এরকম হচ্ছে, কারণ অক্সিন সবসময় কী করবে, অগ্রমুকুলের বৃদ্ধিতে সাহায্য করবে এবং পার্শ্বীয় মুকুল বা কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে বাধা দেবে। আর সাইটোকাইনিন কী করে, অগ্রমুকুলের বৃদ্ধিতে বাধা দেয় এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে। তো যখন অগ্রমুকুল থাকে তখন কি হয়, পার্শ্বীয় মুকুল বৃদ্ধি পায় না। তো অগ্রমুকুলকে যখন কেটে বাদ দেওয়া হলো তখন কি হবে, পার্শ্বীয় মুকুল বৃদ্ধি পাবে এবং গাছটিতে শাখা পোশাখা সৃষ্টি হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, কেন অ্যাড্রেনালিন হরমোনকে আপদকালীন হরমোন বলে, কারণ সাধারণ অবস্থায় অ্যাড্রেনালিনের ভূমিকা খুবই নগণ্য, কিন্তু মানুষের কোনো ক্রোধ, ভয়, আনন্দ, হাসি, কান্না ইত্যাদি সময় কি অ্যাড্রেনালিনের ক্ষরণ বেড়ে যায়, জরুরিকালীন অবস্থায় বেশি ক্রিয়াশীল হয়, জরুরিকালীন অবস্থা পার হলে এই হরমোনের ক্রিয়াশীলতা কমে যায়, তাই অ্যাড্রেনালিনকে সংকটকালীন হরমোন বলে। সাইনোভিয়াল তরলের কাজ কি দেখো, সাইনোভিয়াল তরল কি, এটা একটা অস্থি, এটা একটা অস্থি, দুটি অস্থি সন্ধির মাঝখানে যে তরল থাকে সেটাকে বলে সাইনোভিয়াল তরল। এটা কি করে, অস্থিক্ষয় আটকায়, দুটি অস্থিকে ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। কোষচক্রের G0 দশা, দেখো কোষচক্রের G0 দশা কি, G1 দশার যে বিন্দুতে, কোষচক্রের G1 দশার যে বিন্দুতে কোষচক্রটি থেমে যায়, কোনো বিপাক ক্রিয়া হয় না, ঠিক আছে, তখন তাকে আমরা বলবো হচ্ছে G0 দশা। যেমন লোহিত রক্তকণিকা, পেশি কোষ, এগুলো G0 দশায় অবস্থান করে। নেক্সট কী বলেছে, কোষের বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সম্পর্ক। দেখো বৃদ্ধি এবং বিকাশ কি, বৃদ্ধি এবং বিকাশ কিন্তু পরস্পরের উপর নির্ভরশীল, ঠিক আছে। কিভাবে নির্ভরশীল, যেমন ধরো নতুন কোষীয় পদার্থ সংশ্লেষের ফলে জীবদেহে আকার, আয়তন, বিশেষ করে শুষ্ক ওজন স্থায়ীভাবে বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। আর বৃদ্ধির যে পর্যায়ে একটা কোষ থেকে অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট, তোমার একটা কোষ থেকে অঙ্গ প্রত্যঙ্গ যুক্ত বা বহুকোষী জীবদেহ তৈরি হয়, তাকে আমরা কি বলি, বিকাশ। এটা লিখতে হবে। অর্থাৎ বিকাশ ছাড়াও বৃদ্ধি ঘটতে পারে, কিন্তু বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব নয়। আচ্ছা, এবার দেখো প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পার্থক্য করতে হবে। আচ্ছা, বাহ্যিক প্রকাশ বিষয় তুলে দিয়েছে, তাহলে আমরা জানি প্রকট কি, দুটি বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটালে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটাকে বলে প্রকট, আর যেটা প্রকাশ পায় না সেটা প্রচ্ছন্ন। তাহলে বাহ্যিক প্রকাশ, প্রকট বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ ঘটে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যে বাহ্যিক প্রকাশ ঘটে না, ঠিক আছে। বা প্রকট বৈশিষ্ট্য কী হবে, সবসময় প্রকট বৈশিষ্ট্য মনে রাখবে, প্রকট কিন্তু বিশুদ্ধ অবস্থাতেও প্রকাশ পায়, সংকর অবস্থাতেও প্রকাশ পায়, কিন্তু প্রচ্ছন্ন সবসময় বিশুদ্ধ হবে, প্রচ্ছন্ন সবসময় বিশুদ্ধ বা হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পাবে। জীবের ফিনোটাইপ নির্ণয়ের ভূমিকা, দেখো জীবের ফিনোটাইপ কিন্তু প্রকট বৈশিষ্ট্য নির্ভর করে। যেমন ধরো এখানে একই রকমই, হ্যাঁ, জীবের ফিনোটাইপ নির্ণয়ের ভূমিকা কি করে, যেমন ধরো এটা আমি যেটা বললাম যে যেটা প্রকট এটা আমরা বলবো বিশুদ্ধ, ঠিক আছে। জিনোটাইপ কতভাবে কি, এটা বিশুদ্ধ লম্বা।
আর জিনোটাইপ গতভাবে এটা কি সংকর লম্বা, কিন্তু যখন আমরা ফিনোটাইপ বলছি তখন এই দুটোই কিন্তু লম্বা। তাহলে প্রকট বৈশিষ্ট্যের ভূমিকা সর্বাধিক ফিনোটাইপ নির্ধারণে, ঠিক আছে। আর প্রচ্ছন্নের ভূমিকা কিন্তু কম, বা ফিনোটাইপ নির্ধারণে ভূমিকা পালন করে না। যখন দুটো ছোট হাতের টি হবে তখনই কেবল সেটাকে আমরা কিন্তু বেটে বলবো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে, বর্ণান্ধতা রোগের কারণ কি? বর্ণান্ধতা কী হবে? এটা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা ঘটে, ঠিক আছে, প্রচ্ছন্ন জিনের মিউটেশন দ্বারা ঘটে। আচ্ছা, নেক্সট একটি শর্ত দেওয়া রয়েছে, বাবা ও মায়ের মধ্যে একজন থ্যালাসেমিক মানে একজন আক্রান্ত এবং অন্যজন বাহক, তাহলে কি হতে পারে? ঠিক আছে, এটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। দেখো কি বলেছে, বাবা ও মায়ের মধ্যে একজন আক্রান্ত এবং একজন হচ্ছে বাহক। তাহলে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কিন্তু ছেলে মেয়ে সেরকম কোনো ডিফারেন্স নেই, যেহেতু এটা অটোজোম বাহিত, যেটা একটু আগে বললাম। তাহলে একজন আক্রান্ত, ঠিক আছে, তাহলে এটা কি হবে? আলফা থ্যালাসেমিয়া মাইনাস বাই আলফা থ্যালাসেমিয়া মাইনাস। তাহলে একজন আক্রান্ত এবং একজন কি হবে? বাহক। এর সাথে আমরা ক্রস ঘটাবো, একজন হচ্ছে বাহক, আলফা থ্যাল প্লাস আলফা থ্যাল মাইনাস। যখন দুটো মাইনাস থাকবে পুরোপুরি আক্রান্ত, একটা প্লাস একটা মাইনাস থাকলে বাহক, এবং যখন দুটো প্লাস থাকবে তখন পুরোপুরি স্বাভাবিক। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মাইনাস আলফা থ্যালাসেমিয়া মাইনাস, ঠিক আছে। এবং এখান থেকে আমরা পাবো আলফা থ্যালাসেমিয়া প্লাস আর আলফা থ্যালাসেমিয়া মাইনাস, ঠিক আছে। তাহলে আমরা যদি F1 জনুর চেকার বোর্ড করি, আমি সিম্পল এটা চেকার বোর্ডের মাধ্যমে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমরা এবার এদিকে গ্যামেটগুলো লিখবো। এখানে মেল বা ফিমেল গ্যামেটের কোনো ব্যাপার নেই। একটা আমরা কি লিখবো? আলফা থ্যাল মাইনাস, এটার জন্য পেলাম যেহেতু আক্রান্ত, তাহলে মাইনাস, আর এটা হবে আলফা থ্যালাসেমিয়া একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস। তাহলে দেখো এখানে কি হবে? এখানে হবে আলফা থ্যালাসেমিয়া প্লাস বাই আলফা থ্যালাসেমিয়া মাইনাস। একজন কি হলো? বাহক হলো, এটাও বাহক হবে, আলফা থ্যালাসেমিয়া প্লাস বাই আলফা থ্যালাসেমিয়া মাইনাস। দেখো এটা আক্রান্ত হবে, আলফা থ্যালাসেমিয়া মাইনাস বাই আলফা থ্যালাসেমিয়া মাইনাস, এটাও সেম হচ্ছে আলফা থ্যাল মাইনাস বাই আলফা থ্যাল মাইনাস। তাহলে চারজনের মধ্যে দুজন আক্রান্ত, তাহলে 50% আক্রান্ত, ঠিক আছে। একজন যদি আক্রান্ত হয় এবং একজন যদি বাহক হয়, তাহলে মোট সন্তানদের মধ্যে 50% কি হবে? আক্রান্ত হবে। তারপরে নেক্সট প্রশ্ন আছে, এখানে মাঝখানে একটা প্রশ্ন ছাড়া পড়েছিল, কাটিং এর মাধ্যমে কি করে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়? এটা তো শাখা কলম। এখানে লিখতে হবে যে শাখা কলমের সাহায্যে নতুন উদ্ভিদ সৃষ্টি করার জন্য প্রথমে একটা জনিত্রী দেহ লাগবে। মানে তুমি একটা ধরো আম গাছের ডাল কেটে আনলে বা জবা গাছের ডাল কেটে আনলে, ঠিক আছে, তো কেটে এনে সেটাকে ভিজে নরম মাটিতে পুঁতে রাখতে হবে, বা জলের মধ্যে চুবিয়ে রাখলে বা ভিজে নরম মাটিতে পুঁতে রাখলে কয়েকদিন পরে সেই কাটা অংশ থেকে মূল তৈরি হবে, এবং সেটা পুঁতে দিলে সেখান থেকে নতুন উদ্ভিদ জন্ম নেবে, ঠিক আছে। যেমন গোলাপ, আম, জবা এগুলোতে করা হয়। আচ্ছা, তারপরে যেটা 8 বললাম, 9 বললাম, 10 তো করে দেখালাম। আচ্ছা, সুন্দরী গাছের পাতায় লবণ গ্রন্থির ভূমিকা কি? সুন্দরী গাছের পাতায় কি থাকে? লবণ গ্রন্থি থাকে। এর সাহায্যে জলের মাধ্যমে অতিরিক্ত গৃহীত লবণ ত্যাগ করে। নেক্সট হচ্ছে শিম্পাঞ্জির দুটি আচরণগত বৈশিষ্ট্য লেখো যা মানুষের অনুরূপ। এখানে শিম্পাঞ্জিরগুলো লিখতে হবে, উই ডিপি ছাড়ানো, বা ধরো মানুষের অনুরূপ, তো এখানে ভেষজ উদ্ভিদটা লিখতে পারো, নিজে নিজে ভেষজ উদ্ভিদ খুঁজে এনে বাদামের খোসা ছাড়ায় তোমার পাথর দিয়ে, তো এই জিনিসগুলো কিন্তু এখানে লিখতে হবে। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, বিবর্তনগত অধ্যয়নে জীবাশ্মের দুটি তাৎপর্য। তো এখান থেকে লিখতে পারো, জীবাশ্মের রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে বয়স নির্ণয় করে জীবের উৎপত্তি সম্পর্কে জানা যায়, ঠিক আছে। তারপরে কি জানতে পারি? জীবাশ্ম থেকে আমরা জীবের আকৃতি, গঠন ইত্যাদি সম্পর্কে ধারণা পেতে পারি। তারপরে জীবাশ্মের থেকে তাদের জীবের পূর্বপুরুষ সম্পর্কে ধারণা পাওয়া যায়, যেমন আধুনিক ঘোড়াই কুয়াস নিম্নলিখিত বিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছে, তারপর ওটা দেখিয়ে দিলে ইউহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লাইহিপ্পাস, ইকুয়াস, ঠিক আছে, এভাবে লিখতে হবে। জীবজ নাইট্রোজেন সংবন্ধনে কি বলেছে? সাহায্য করে এরকম দুটি অণুজীব। সাহায্য করে মানে তাহলে কি হবে? রাইজোবিয়াম হবে। মিথজীবী ব্যাকটেরিয়ার মধ্যে, স্বাধীনজীবীদের মধ্যে তুমি লিখতে পারো হচ্ছে অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, ঠিক আছে।
অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব যেটা হচ্ছে স্টোন ক্যান্সার, যেটা আগের পেজে আমি বললাম যে অ্যাসিড বৃষ্টিতে যে H2SO4 থাকে, H2SO4 এবং HNO3 থাকে, তো এটা মার্বেল অট্টালিকা এই যে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে CaSO4 এর পাতলা আস্তরণ পড়ে, ঠিক আছে, যেটা খসে পড়ে, যেটাকে বলা হয় তোমার এটা H2CO3 হবে, যেটাকে স্টোন ক্যান্সার বলে। এছাড়া কী করে, অ্যাসিড বৃষ্টি হচ্ছে মানুষের ফুসফুস ঘটিত বিভিন্ন রোগ ঘটায়, ঠিক আছে। তারপরে ধরো গাছপালা শুকিয়ে যায়, গাছের পাতা ঝরে যায়। এছাড়া মাটির পিএইচ লেভেলটা, তোমার মাটির যেহেতু অ্যাসিড মাটির অম্ল হয়ে যায়, ঠিক আছে, তো পিএইচের পরিবর্তন সহ্য করতে না পেরে অনেক অণুজীব মারা যায়, মাটি অনুর্বর হয়ে পড়ে। তো এই জিনিসগুলো দেখতে হবে। আচ্ছা, তারপরে নেক্সট কী আছে, নেক্সট দেখো কী বলেছে, শব্দ দূষণ মানুষের শরীরে কান এবং হৃৎপিণ্ডের উপর কী কী ক্ষতি করে। এখানে কি লিখতে হবে, দীর্ঘদিন 100 ডেসিবেল শব্দের মধ্যে থাকলে মানুষের অন্তঃকর্ণের শ্রুতিযন্ত্র বা ককলিয়া নষ্ট হয়ে যায়, বধিরতা দেখা যায়। 160 ডেসিবেলের বিকট শব্দে মানুষের কানের পর্দা ছিঁড়ে যায়। আর যদি হৃৎপিণ্ড বলো, হৃৎপিণ্ডের হৃদস্পন্দনের হার বাড়ায়, রক্তচাপ বেড়ে যায়, ঠিক আছে। আচ্ছা, 2 মানে দেখো লাস্ট কি রয়েছে, ভিতরকণিকা স্যাংচুয়ারি। ভিতরকণিকাতে কি সংরক্ষণ করা হয়, কুমির। কানহা, এটা মধ্যপ্রদেশের কানহা, এটাতে বাঘ সংরক্ষণ করা হয়। গির, এটা হচ্ছে সিংহ। আর সুন্দরবনে কী হবে, রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো এখানে বড় প্রশ্ন, অক্ষিগোলক নিষেকের ছবি দিয়েছে, অক্ষিগোলকটা করে নেবে। বারবার বলছি অক্ষিগোলক মেটাফেজ অ্যানাফেজ করবে। আচ্ছা, কচুরিপানার অঙ্গযোজনন, খর্বধাবকের ওটা লিখবে, মাইক্রোপ্রোপাগেশন তো বারবার বলে দিলাম। নেক্সট দেখো কি বলেছে, বয়ঃসন্ধি দশায় প্রদত্ত ক্ষেত্রগুলিতে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়। আচ্ছা দেখো, বয়ঃসন্ধিকালে কি হবে, জনন অঙ্গ। বয়ঃসন্ধিকালে আমরা জানি পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণটা বেড়ে যায়, মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের ক্ষরণ বেড়ে যায়। তো এর প্রভাবে কী হয়, যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে, শুক্রাশয় ডিম্বাশয়ের বৃদ্ধি ঘটে, প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয়, ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হয়। গৌণযৌন লক্ষণের মধ্যে টেস্টোস্টেরনের প্রভাবে পুরুষদের দাড়িগোঁফ জন্মায়, পেশিবহুল দেখায়। মহিলাদের ক্ষেত্রে নারীদের ত্বক কোমল মসৃণ হয়, স্তনগ্রন্থি আকারে বৃদ্ধি পায়। পাশাপাশি মানসিক বৈশিষ্ট্য, এই সময় কি হয়, মানসিক পরিবর্তন খুব লক্ষ্য করা যায়, মানে এই টাইমে অনুভূতিগুলো খুব তীব্র অনুভব করে, যে কোনো জিনিস তারা অনুভব করতে পারে। তাদের পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়, ঠিক আছে, সামাজিক চাপ বাড়ে তাদের মধ্যে। তো এই জিনিসগুলো লিখতে হবে। আচ্ছা, এটা তো দ্বিসংকর জননের চেকার বোর্ডটা লিখতে হবে। আর স্বাধীন সঞ্চালন সূত্র, হিমোফিলের উত্তরাধিকার কীভাবে ঘটে, কসের সাহায্যে দেখাও। এক্ষেত্রে এই ক্লাসটা তোমরা করবে, এটা আমি যেটা বোর্ডে করে দেখিয়েছি একটু আগেই। এক্ষেত্রে পুরুষ স্বাভাবিক আর মহিলা কিন্তু স্বাভাবিক বাহক, XH X এই ক্রসটা করলেই হয়ে যাবে, ঠিক আছে। পিতা স্বাভাবিক এবং মা হচ্ছে বাহক। জিনগত পরামর্শ, জেনেটিক কাউন্সেলিং। প্রাকৃতিক নির্বাচনের হচ্ছে দেখো কি বলেছে, 2টি প্রতিপাদ্য বিষয়। প্রাকৃতিক নির্বাচনবাদ মানে ডারউইনবাদ, এখানে তুমি অস্তিত্বের জন্য সংগ্রাম দিতে পারো, যোগ্যতমের উদ্বর্তন, ঠিক আছে। প্রাকৃতিক নির্বাচনে এই পয়েন্টগুলো লিখতে হবে। আকারে বৃদ্ধি, পায়ের আঙুলের সংখ্যা হ্রাস, 3 নম্বর, এটা তো ঘোড়ার জীবাশ্ম, যে কোনো বইতেই পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ, আচরণের পরিবর্তন হলে অভিযোজন, যে কোনো 2টি উদাহরণ। এটা তোমরা যে কোনো উদাহরণ দিতে পারো, সুন্দরী, ঠিক আছে, উটের দিতে পারো, মৌমাছি, শিম্পাঞ্জি, এগুলো লিখলেই হবে। ক্যাকটাসের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য, পাতা কাটে রূপান্তরিত হয়েছে বাষ্পমোচন রোধের জন্য, পাতা কাটে রূপান্তরিত হয়েছে আত্মরক্ষা, ঠিক আছে। তারপরে এদের কাণ্ডের মধ্যে মিউসিলেস থাকে, জল সংরক্ষণ কলা থাকে, নিবেশিত পত্ররন্ধ্র থাকে। তারপরে হচ্ছে তোমার কাণ্ডটা চ্যাপ্টা পাতার মতো সবুজ রসালো, এটাকে পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাট বলে, এটা জল সংরক্ষণ করে, সালোক সংশ্লেষ করে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো কি বলেছে, মাটিতে, এটা তো একটু আগেই বললাম, মাটিতে নাইট্রোজেন, আবদ্ধ নাইট্রোজেন কীভাবে সরাসরি মুক্ত পায়। নাইট্রেট থেকে নাইট্রোজেন, সিউডোমোনাস ডিনাইট্রিফিকেশন। কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার, কীটনাশক জলাশয়ে বৃষ্টি জলের সঙ্গে ধুয়ে জলাশয়ে মিশে জল দূষণ ঘটায়। শিল্প কলকারখানার বর্জ্য পদার্থ জলাশয়ে মিশে জল দূষণ ঘটায়, ঠিক আছে। এগুলো তো এইভাবেই হবে। তারপরে দেখো ফুসফুসের ক্যান্সারের কারণ এবং উপসর্গ। তো ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে ভৌত কার্সিনোজেন, তারপরে রাসায়নিক কার্সিনোজেন, এটা লিখবে। ধূমপায়ীদের ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সার হয়, ঠিক আছে, এই জিনিসটা লিখবে। ভৌত কার্সিনোজেনের মধ্যে তোমার এক্স রশ্মি, গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি ক্যান্সার ঘটায়। রাসায়নিক কার্সিনোজেনের মধ্যে তোমার নিকোটিন, ঠিক আছে, টার,
এছাড়া ধূমপায়ীদের ক্যান্সার হয়, ফুসফুসে ক্যান্সার হয়। আর উপসর্গের মধ্যে দেখো হচ্ছে শ্বেত রক্তকণিকার সংখ্যা বাড়বে, ক্যান্সার কোষগুলো উৎপত্তিস্থল থেকে সারাতে ছড়িয়ে পড়ে, যেটাকে মেটাস্টেসিস বলে, শ্বাসনালীর প্রদাহ, গলায় ঘা, লসিকা গ্রন্থির স্ফীতি, এগুলো তো তোমরা বইতে পেয়ে যাবে। ক্রায়ো সংরক্ষণের গুরুত্ব আগের পেপারেই বলে দিয়েছি, -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনে জাম্পলাজম, শুক্রাণু, ডিম্বাণু, বীজ, পরাগরেণু এগুলো তোমার সংরক্ষণ করা হয় ওখানে, ঠিক আছে, দীর্ঘদিন যাবৎ জাম্পলাজম সংরক্ষণ থাকে। আচ্ছা, দুটি অঞ্চলের মধ্যে একটাকে হটস্পট, জীববৈচিত্র্য হটস্পট ঘোষণা করতে চাইলে কী কী শর্ত, যেমন কম করে 1500টির বেশি নালিকা বান্ডিল যুক্ত এন্ডেমিক বা আঞ্চলিক প্রজাতির উপস্থিতি থাকতে হবে, জিনগত বৈশিষ্ট্য অধিক মাত্রায় থাকতে হবে, প্রজাতির ওই অঞ্চলের প্রতি সংবেদনশীলতা থাকতে হবে, বনজ সম্পদের প্রায় 70% ধ্বংসপ্রাপ্ত হয়ে মাত্র 30% অবশিষ্ট থাকতে হবে। তো এগুলো তোমরা যে কোনো বইতে পেয়ে যাবে। আচ্ছা, প্রজেক্ট টাইগার কি, এটা কিন্তু হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা ভারত সরকারের ক্ষেত্রে, এটা ভবিষ্যতে যাতে বাঘের সংখ্যা বিলুপ্ত না হয়ে যায় সেই জন্য ভারত সরকার 1973 সালে, ঠিক আছে, 1973 সালে কিন্তু এই প্রজেক্ট টাইগার চালু করে। এর মাধ্যমে নতুন আইন প্রণয়ন করা হয়, যার মাধ্যমে চোরা শিকার রোধ করা, বাঘ হত্যা নিষিদ্ধ করা, এগুলো করা হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো লাস্ট প্রশ্ন, সেম জিনিস আবার, নিদ্রাহীনতা, রক্তচাপ বৃদ্ধি, আংশিক বা সম্পূর্ণ বধিরতা কী হবে? শব্দ দূষণ, জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস, এবং হচ্ছে মরা মাছ ভেসে ওঠা, ইউট্রোফিকেশন, পরাগ মিলনের সাহায্যে পতঙ্গের সংখ্যা হ্রাস, এটা বায়ু দূষণ, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন। WWF ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার, আর MAB কিন্তু ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম, এটা অনেক বইতে কিন্তু ভুল দেওয়া রয়েছে, এটা অ্যাকচুয়াল হবে ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম, ঠিক আছে। তাহলে আজকে কিন্তু পরশু টেস্ট পেপারের আমি 6টা পেপার সলভ করে দিলাম। তো তোমরা কিন্তু এগুলো যে কোনো বইতে উত্তরগুলো পেয়ে যাবে, খুব ভালো করে কিন্তু পর্ষদের টেস্ট পেপার তোমরা পড়বে, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য বলছি। তো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে পর্ষদের টেস্ট পেপার সলভ করে দিলাম, ঠিক আছে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।